ওকে। তো আমাদের এবার আজকে থেকে প্রপার ক্লাস আমাদের চালু হচ্ছে। ঠিক আছে? কালকে জাস্ট একটা ওরিয়েন্টেশন ক্লাস বা হালকা ওভারভিউ আমরা দিয়েছিলাম। এই জিনিসটা তোমরা দেখেছিলে এবং বুঝেছিলে। ঠিক আছে? তো আজকে থেকে অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা আরম্ভ করব। তো আমাদের এই কোর্সটা থাকবে ২ টা ভাগে বিভক্ত। একটা বেসিকস অফ স্টক মার্কেট আর একটা হলো অ্যাডভান্স পার্ট। তো অ্যাডভান্স আমরা এমএসসি রেখেছি আর বেসিক্স পার্টটাকে আমরা বিএসসি রেখেছি। ঠিক আছে? তো বিএসসির মধ্যে কিছু কিছু টপিকস রয়েছে। সেটার আজকে পিডিএফ বা কালকে সকালের মধ্যে আমি পিডিএফ ইনশাআল্লাহ দিয়ে দিব। সেটা নিয়ে কোনো চিন্তা নাই। তো বেসিক্স ট্রেডিং টপিকস এর মধ্যে বা বিএসসি ট্রেডিং এর মধ্যে কিছু টপিকস রয়েছে। তার মধ্যে প্রথম টপিক যদি আমরা স্টার্ট করি তাহলে হলো যে মার্কেট ইন্ট্রোডাকশন। বোঝা গেছে? যে ইন্ট্রোডাকশন মানে মার্কেটের ইন্ট্রোডাকশন কি? আমি এখানে পুরোপুরি প্রপার লিখে রেখেছি যে কি, কি জিনিস আজকে পড়াবো। সেই দেখে আমি জিনিসটা করছি যাতে ইন সিকোয়েন্স তোমরা বুঝতে পারো, প্রপারটা রিলেট করতে পারো। তো প্রথমেই জানবো যারা বিগিনার আছো, ২-৩ জন এখানে জানো বা বিরূপ হয়তো তোমার একটু এক্সপেরিয়েন্স আছে। তো বাকিরা যারা বিগিনার আছে তারা একটু নিয়ে চলতে হবে। তো একটু হয়তো বোরিং লাগলেও জিনিসটা একটু ম্যানেজ করতে হবে কারণ বাকিদের তো বুঝতে না হবে। ঠিক আছে, করো করো। হ্যাঁ। তো মার্কেট কিভাবে ইন্ট্রোডাকশন চলবে? যদি আমরা বুঝি তাহলে প্রথমে তো আমাকে জানতে হবে যে শেয়ার মার্কেট জিনিসটা কি অ্যাকচুয়ালি বা এই যে মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট জিনিসটা কি? দেখো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত জায়গাতে আমরা মার্কেট করি, লাইক সবার দোকান আছে, সবাই ব্যবসা করে। কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ মুদিখানার ব্যবসা করে। তো সে একজন সেলার। আর আমরা যারা রিটেলার বা যারা নরমাল অন্য কোনো ব্যবসা করি এবং অন্য কোনো কিছু আমাদের দ্রব্য পণ্য দরকার, তো আমরা একটা কোনো দোকানদারের কাছে যাই। অর্থাৎ সে দোকানদারটা অ্যাজ এ তারা সেলার, অর্থাৎ সে দোকানদারটা সেল করে এবং আমরা অ্যাজ এ বায়ার হিসাবে যাই আমাদের দৈনন্দিন বা প্রয়োজনীয় জিনিস কিছু নিতে। ঠিক আছে? তো মার্কেটে আমরা এদিকে বুঝতে পারলাম দুটোই পার্টিসিপেন্ট। মানে অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট বলতে জাস্ট আমি পার্টিসিপেন্ট কথাটা উল্লেখ করছি এর মানে এটা ভেবো না যে আদার্স কোনো নেই। এইচএনআই আছে, বিগ প্লেয়ার আছে, বিভিন্ন ধরনের বড় বড় প্লেয়ার আছে। ঠিক আছে? ব্যাংকস আছে, অন্য কোনো জিনিস আছে। সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো। তো আপাতত তোমরা জানো মার্কেটের মধ্যে বায়ার এবং সেলার আছে। বায়ার এবং সেলার প্রপার ভাবে যদি না থাকে মার্কেটটা হবে ইলিকুইড। ঠিক আছে? ইলিকুইড মানে কি? সেখানে কোনো রকম বাইং বা সেলিং হচ্ছে না। তার কারণ সেটা একটা মানে রুরাল এরিয়া বলতে পারো বা ফাঁকা স্থান বলতে পারো। তো যেখানে ঘনবসতি থাকবে সেখানেই দোকানপাট বেশি থাকবে, সেখানে বাজার গঠন বেশি হবে। তো স্টক মার্কেটও তাই, সেটাকে আমরা অ্যাজ এ লিকুইড মার্কেট বলতে পারি। স্টক মার্কেট দুটো পার্টিসিপেন্ট থাকে, একটা বায়ার এবং একটা সেলার। যতটা পরিমাণে বায়ার থাকবে ততটা পরিমাণে সেলার থাকতে হবে, তাহলে ট্রেডটা বা আমাদের অর্ডার এক্সিকিউশন হবে। এবার অর্ডার বা এক্সিকিউশন মানে কি? এক্সিকিউশন মানে কোনো কিছুকে পাঞ্চ করা। অর্ডার মানে কোনো কিছু আমি নেওয়ার জন্য তাকে অর্ডার দিচ্ছি। ঠিক আছে? কোনো কিছু মানে এমন কোনো টার্মস নাই যেগুলো দেখে তোমাদেরকে ভয় খেতে হবে। কোনো রকম টার্মস যদি এদিক ওদিক তোমাদেরকে লাগে তোমরা ডিরেক্ট আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করবে, ওখানেই থামাবে, ডাউট ক্লিয়ার করে নেবে। আদারওয়াইজ তুমি ক্লাসের পরে যে ডাউট গুলো থাকতে পারে সেই ডাউট গুলো তুমি আমাকে ডিরেক্ট ফোন করে জিজ্ঞেস করতে পারো অথবা গ্রুপের মধ্যে সেটা ডিসকাস করতে পারো। আর আমি এটা একটা ফার্স্টলি আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করবো এখানে এই পোর্শনে এসে যে তোমরা অবশ্য পেন এবং পেপার নিয়ে লেখো কারণ অনেক পয়েন্ট এখানে আছে যেটা তোমাকে নিজেকেই লিখতে হবে। আমি জাস্ট এখানে তো আমি লেখাবো না, এখানে জাস্ট আমি হয়তো পিডিএফ ফরম্যাটে নোটগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তোমাদের নিজের মতো করে নোট তোমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। যাদের বেস ক্লিয়ার নেই তারা বেস ক্লিয়ার করে দাও, পেন পেপার নিয়ে বসো, যাতে তোমরা পরে জিনিসটা রিলেট করতে পারো। নোট দেওয়ার পর সেই জিনিসটা যাতে বুঝতে পারো যে হ্যাঁ কি বুঝিয়েছিল বা কি বোঝানো হয়েছিল। আমার ইন্ট্রোডাকশন যদি দিই, আমি হলাম মামুন হায়দার। 5 থেকে 6 বছর মানে 5.5 বছরের কাছাকাছি আমার এক্সপিরিয়েন্স রয়েছে। কাছাকাছি নিয়ার অ্যাবাউট 6 বছরের কাছাকাছি। তো আমি কোনো সেমিস্টার অ্যাডভাইজার না, আমি জাস্ট এটা তোমাদেরকে এডুকেশন পারপাসের জন্য শেখাচ্ছি। এটা এডুকেশন পারপাসের জন্য নিলে আমি এরকম কোন রকম কোয়ালিটি তোমাদেরকে দিচ্ছি না। জাস্ট মার্কেটকে কি করে ধরতে হয়, মার্কেটকে কি করে বুঝতে হয়, জিনিসটা কি বা অ্যাকচুয়ালি এই জিনিসে কি করে কাজ করতে হয় সেই জিনিসটা আমি শেখাচ্ছি। কোনো দোকানে যদি তুমি যাও তাহলে তুমি সেখানে আগে কাজ শিখেছো, সেই কাজটাই আমি তোমাদেরকে শেখাচ্ছি কোনো একটা প্ল্যাটফর্মে এসে কি করে কাজ করতে হয়। লাইক অনেক ধরনের কাজ হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, বিভিন্ন ধরনের আমরা কাজ যেমন দৈনন্দিন জীবনে আমরা অনলাইনে শিখে থাকি, সেরকমই একটা কাজ মনে করে আমি সেই জিনিসটা শেখাচ্ছি। কোনো রকম কল অ্যাডভাইস দিচ্ছি না, আমি কোনো এনআইএসএম এর গভর্নমেন্ট বা এনি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার না। তো অ্যাজ এ এটা সমস্ত কিছু জিনিস এডুকেশন পারপাসের জন্য নিবে। আমার কিছু নোটস বা কিছু হয়তো দেওয়া তথ্য বা কিছু হয়তো লেকচার মিসপ্রিন্ট বা মানে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কালেক্ট করবা, সেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করবা, ক্লিয়ার করবা। দ্যাটস ইট। ওকে। তো আমাদের প্রথমত যেটা আছে মার্কেট ইন্ট্রোডাকশন। মার্কেটের মধ্যে বায়ার এবং সেলার আছে, যতটা পরিমাণে বায়ার আছে ততটা পরিমাণে সেলার থাকতে হবে। যদি মার্কেটে সমান পরিমাণে বায়ার এবং সেলার না থাকে তাহলে অর্ডারটা পাঞ্চ হবে না বা অর্ডার এক্সিকিউশন হবে না। ঠিক আছে? অর্ডার এক্সিকিউশন হবে না মানে কি? ট্রেড হবে না অ্যাকচুয়ালি। ট্রেড মানে কি? বিজনেস করা। কোনো কিছু বাই করা বা কোনো কিছু সেল করা। একে অপরের সাথে এক্সচেঞ্জ বলতে পারো, সেটাকে বলা হয় ট্রেড করা। ঠিক আছে? তুমি যে নরমাল দোকান খুলে বসে আছো সেটাকেও অ্যাকচুয়ালি ট্রেড বলা হয় যে তুমি ট্রেড করছো।
ট্রেড মানে ওটা না যে স্টক মার্কেট ট্রেডিং বা ক্রিপ্টো মার্কেট ট্রেডিং। ট্রেড মানে এটা কোনো কিছুকে লেনদেন করা, কোনো কিছুকে বিক্রি করা, কেনা বেচা, এই সমস্ত জিনিসকে ট্রেড করা বলাতে। ঠিক আছে? তো স্টক মার্কেট হলো আমাদের দেশের ইকোনমিক একটা ইন্ডিকেটর, আমাদের নিফটি ফিফটি। ঠিক আছে? এটা ইন্ডেক্স, জাস্ট ইন্ডেক্সের আমি একটা স্টোর করে দিয়েছি। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা এরিয়া রয়েছে। কেমন এরিয়া? মনে করো এটা হলো কলকাতা। ঠিক আছে? এবার কলকাতার মধ্যে অনেক রকম জিনিস, মানে অনেক রকম দোকান আছে। এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকান। মনে করো এটা সিঙ্গারার দোকান আছে, 4টা সিঙ্গারার দোকান আছে। সিঙ্গারার এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা খুব আমার ভালো লাগে। তো মনে করো 4টা সিঙ্গারার দোকান আছে। তো 4টা সিঙ্গারার দোকানে মনে করো এই যে সিঙ্গারার দোকান, এটা মনে করো 5 টাকা করে দাম এই সিঙ্গারাটার দাম। এই সিঙ্গারাটার দাম মনে করো 10 টাকা দাম। এই সিঙ্গারা মনে করো যে 7 টাকা করে বিক্রি করছে, এই সিঙ্গারা মনে করছো 8 টাকা করে জিজ্ঞেস করছে, মানে বিক্রি করছে। তো এরিয়া কিন্তু একই, কলকাতা। ঠিক আছে? কিন্তু দাম কিন্তু বিভিন্ন, দাম কিন্তু আলাদা আলাদা। কেন? তার কোয়ালিটি 19-20 হতে পারে, তার কোয়ালিটি ভালো কমা হতে পারে। তো এক্ষেত্রে ওভারঅল সে কলকাতার মধ্যে ওভারঅল কেমন কি সে সিঙ্গারার দাম চলছে অ্যাভারেজ করে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, যাতে আমরা দূর থেকে বুঝতে পারি যে হ্যাঁ, সে কলকাতার সিঙ্গারার প্রাইসটা কত চলছে। আমি তখন সাইদাপুরে বসে বা আমি মুর্শিদাবাদে বসে তো আমি ডিরেক্ট কলকাতা গিয়ে প্রত্যেকটা সিঙ্গারার দোকানে যাবো না। তো সেই সিঙ্গারার দোকান কোনগুলো থাকবে? টপ সিঙ্গারার দোকান থাকবে, যেগুলো নামি দামি রেপুটেড সিঙ্গারা থাকবে। তো সেই সিঙ্গারাগুলো আমরা ধরবো, সেগুলোকে অ্যাভারেজিং বার করবো, এবং সে জানবো যে কলকাতাতে বর্তমান সিঙ্গারার দামটা কত রয়েছে। তো এইরকম জিনিসটাই নিয়ে তৈরি হয়েছে একটা ইন্ডেক্স, যেটা আমাদের নিফটি ফিফটির নাম। নিফটি ফিফটি পুরো ইন্ডিয়ার ইকোনমিকে মেজার করে, বা ইকোনমিক্যাল ইন্ডিকেটর বলতে পারো আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেটা হলো নিফটি। ঠিক আছে? সেটা কি করে? আমাদের দেশের জিডিপি সেখান থেকে ক্যালকুলেট হয়। বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল ডাউনফল, আপ রাইজ, এই সমস্ত জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই হয় সেই নিফটির চার্ট দেখে। ঠিক আছে? তো আমাদেরই অনলাইন রিপ্রেজেন্টেশন, যে আমরা সেখানে আমরা জিনিসটা ইন্ডিয়ান ইকোনমি কেমন করে চলছে সেই জিনিসটা নিয়ে আমরা সেখানে দেখতে পারবো, এবং সেখানে ট্রেড করতে পারবো। যদি ট্রেড না করতে পারতাম, তাহলে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আপ ডাউন হতো না। তো ইন্ডিয়ান ইকোনমিক্যাল ইন্ডিকেটর তুমি যদি নিফটিকে বলতে পারো, তাহলে সেটা বলতে পারো সেটা একটা ট্রেডেড, মানে সেটা একটা ট্রেডেড মানে ইন্ডেক্স। তো সেখানে আমরা ট্রেড করি, অর্থাৎ বাই সেল করি। কোনো কিছুকে বাই করা মানে এটা নাই যে আমি সেই জায়গাতে বাই করে হোল্ড করেই রেখে দিলাম, বা সেই জিনিসটা কখনো সেল করবো না। কেউ বাই করলে কাউকে সেল করতে হবে, কাউকে সেল করলে কাউকে বাই করতে হবে। যতক্ষণ না একটা বায়ার একটা মানে বাই করতে চাইবে, ততক্ষণ একটা সেলার তাকে জোর জবরদস্তি দিতে পারবে না। অর্থাৎ আমার কথা বলার একটাই কারণ, যে কোনো একটা সেলার রয়েছে, সে যদি সেল করতে চায়, কখন সেল করতে পারবে? যখন একটা সামনে বায়ার থাকবে। অর্থাৎ একটা বায়ার এবং একটা সেলার একদম বাধ্যতামূলক। যদি মার্কেটে বায়ার না থাকে, একটা সেলার বা একটা দোকানদার কখনো সেখানে দোকান খুলে বসবে না। ঠিক আছে? তো এবার এখানে মার্কেট পার্টিসিপেন্টে বায়ার এবং সেলার আমরা জিনিসটা জানলাম, বোঝা গেছে? এবার এবার মনে করো যে মার্কেটের মধ্যে অনেকগুলো বায়ার আছে, অনেকগুলো দোকানদার আছে, অনেক মুদিখানার দোকান আছে, অনেক মনোহারীর দোকান আছে, অনেক কাপড়ের দোকান আছে। কিন্তু তার মধ্যে কিছু রেপুটেড দোকান আছে, যেগুলো আমরা ভালোবাসি, বা যেগুলো আমাদের দৈনন্দিন মানে দৈনন্দিন ভাবে যাই। মানে অ্যাকচুয়ালি মনে করো যে 5টা মনোহারীর দোকান আছে, 5টার মধ্যে একটার সাথে তো পরিচয় ভালো হবে, যে আমাকে কম প্রাইসে মাল দিতে পারবে, বা তার সাথে তো পরিচিত হয়ে যাবে যদি আমরা রেগুলার বেসিসে মালটা নিই। ঠিক আছে? তো রেগুলার বেসিসে বা টপ যে দোকানগুলো, সেগুলোকে নিয়ে তৈরি করা হয় অ্যাকচুয়ালি একটা ইন্ডেক্স, যে সেগুলো নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা হয়, যে অ্যাভারেজ সেই জিনিসগুলোতে কেমন কি রেট চলছে না চলছে। ঠিক আছে? মার্কেটে বায়ার এবং সেলার সমপরিমাণে থাকতে হবে। স্টক মার্কেট হলো জিরো সাম গেম। কারোর লস হলো তো কারোর প্রফিট হলো। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, যদি কোনো বায়ারের লস হয়, তাহলে কোনো সেলারের প্রফিট হবে, কোনো সেলারের যদি লস হয়, তাহলে কোনো বায়ারের প্রফিট হবে। এখানে তোমার লস হচ্ছে, তার ভরপাই গভর্নমেন্ট করবে না, বা আদার কোনো কোম্পানি করতে যাবে না। ঠিক আছে? তো যে বাই করছে তার যদি লস হয়, তাহলে অন্যজনের হয়তো প্রফিট হচ্ছে। দ্যাটস ইট। শেয়ার মার্কেটকে এই জন্য জিরো সাম গেম বলা হয়। যে তোমার বাই মানে তোমার যদি প্রফিট হয়, তাহলে কোনো সেলারের, বা তুমি যদি বায়ার হয়ে থাকো, তোমার যদি প্রফিট হয়, তাহলে কোনো সেলারের লস হচ্ছে, বা তোমার যদি লস হয়, তাহলে কোনো সেলারের বা বায়ারের প্রফিট হচ্ছে। ঠিক আছে? কোনো এক্সট্রা পকেট থেকে কোনো কোম্পানি, ইন্ডিভিজুয়াল কোম্পানি বলো বা কোনো গভর্নমেন্ট বলো, সেটা তোমাকে পে করবেন তোমার লসের কারণে। ঠিক আছে? তো এই হলো মার্কেট, যেখানে আমরা ট্রেড করতে পারবো। সেখানে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ইন্ডিয়ান মার্কেট। ঠিক আছে? বাইনারি মার্কেট, অনেক ধরনের মার্কেট রয়েছে, সেগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো মার্কেটের আমরা বেসিক জ্ঞান জেনে নিলাম, যেখানে আমরা কোনো কোম্পানির শেয়ারস বা স্টকে ট্রেড করে আমরা
প্রফিট জেনারেট করতে পারবে। এবার কোনো কোম্পানি বা শেয়ার্সে কেন ইনভেস্ট করতে হবে? কারণ অ্যাকচুয়ালি দেশের ইকোনমি বা দেশের যাবতীয় সমস্ত কিছু জিনিস বড় বড় কোম্পানিকে নিয়ে তৈরি করা হয়। তো কোম্পানি কেমন র্যাঙ্ক করছে, কোম্পানি কেমন পারফর্ম করছে, কেমন কি জিনিসগুলো করছে, সে সমস্ত জিনিসগুলো কখন আমরা ভালো বলতে পারবো, যখন সেখানে ভালো করে মানে ট্রেড হবে। ঠিক আছে, কোনো একটা শেয়ার বাই করছি বা কোনো একটা শেয়ার আমরা সেল করছি, তার মানে সেই কোম্পানির মধ্যে লিকুইড আছে, সে কোম্পানি নিশ্চয়ই আমরা ভালো বুঝতে পারছি। ঠিক আছে, এবার কোনো কোম্পানিতে বাই আমরা যখন তখন করে নিতে পারবো না, তারপরে মানে তার আগে আমাদেরকে অনেক রকম অ্যানালাইসিস করতে হবে, লাইক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, সমস্ত রকম জিনিস করতে হবে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তো বেসিক্যালি ওভারভিউ আমি এটাই দিলাম যে শেয়ার মার্কেট হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি কোনো কোম্পানির ইন্ডিভিজুয়াল স্টক বলো শেয়ারে বলো আমরা ট্রেড করতে পারবো। সেখানে আমি ফিউচার ট্রেড করতে পারবো, সেখানে আমরা অপশন ট্রেড করতে পারবো, অর্থাৎ ডেরিভেটিভসে ট্রেড করতে পারবো, বা কোনো ইন্ডিভিজুয়াল স্টক বা শেয়ার্স এর মধ্যে ট্রেড করতে পারবো। এবার স্টক বা শেয়ার্স এর মধ্যে পার্থক্য কি? এবার স্টক বা শেয়ার্স মনে পড়ে যে সবাই একই, কিন্তু স্টক বা শেয়ার্স একই না, যদিও বা সবাই একই বলে। দেখো, স্টক হলে সেই স্টকটা যেটা অনেকগুলো কোম্পানি তোমার কাছে শেয়ার্স আছে, তাকে বলা হয় স্টক। আর শেয়ার্স বলা হয় তাকে যে ইন্ডিভিজুয়াল একটা কোম্পানির কাছে তোমার যখন শেয়ার থাকে। মনে করো XYZ কোম্পানি, এটা একটা কোম্পানি, এটার একটা যদি তোমার কাছে ইউনিট থাকে তাহলে সেটাকে বলবো শেয়ার্স, তোমার কাছে একটা শেয়ার্স আছে। কিন্তু মনে করো যে এটা পাঁচটা পাঁচটা কোম্পানি, এবার পাঁচটা কোম্পানির একটা একটা করে তোমার কাছে ইউনিট আছে, তো এটাকে বলবো তোমার কাছে স্টক আছে। মানে মাল্টিপল কোম্পানির তোমার কাছে যখন ইউনিট থাকবে সেটাকে বলবো স্টক, আর ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি যখন তোমার কাছে ইউনিট থাকবে সেটাকে বলবো শেয়ার্স। আমরা নর্মালি এটাকে শেয়ার্স বা স্টক মার্কেট বলি। এবার শেয়ার্স বা স্টক মার্কেটে কিনে আমরা কি করে প্রফিট জেনারেট করব? দেখো, ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি লিস্টেড করে আইপিও, যেটা আমরা গতকাল আলোচনা করেছিলাম, তার কিছু ফান্ড দরকার, ফান্ড রেজিং এর দরকার। সেই জন্য আমাদের রিটেলারের কাছে কিছু ফান্ড রেজ করার জন্য তার কিছু কোম্পানি ইউনিট আমাদেরকে সেল করে, যেটাকে বলা আইপিও। একটা নির্দিষ্ট বেস ভ্যালু থাকে, সেই বেস ভ্যালুতে আমরা প্রফিট করি, ঠিক আছে, মানে বাই করি বা সেল করি। তো তার কিছু ইউনিট যদি আমরা নিয়ে নিই, মনে করো কোনো একটা কোম্পানি ইউনিট, XYZ কোম্পানি, মনে করো যে এত বড় একটা কোম্পানি, তার কিছু ইউনিট, এই 10% ইউনিট সে শেয়ার মার্কেটে লঞ্চ করলো, কিছু কিছু পরিমাণে ইউনিট। ঠিক আছে, এই যে 10% তার একটা বেস ভ্যালু থাকবে, যে পার ইউনিট একটা, মানে পার ইউনিট মানে পার শেয়ার এর দাম 100 টাকা করে। এবার 100 টাকা করে আমি কিনে নিলাম, মানে কি সেই কোম্পানির হিস্সেদারও আমি হয়ে গেলাম। সেই কোম্পানি যদি প্রফিট করে তাহলে আমারও প্রফিট হবে, সেই কোম্পানি যদি লস করে তাহলে আমারও লস করবে। প্রফিট কখন করবে? যখন কোম্পানি ভালো গ্রোথ করবে, ভালো তার রেভিনিউ থাকবে। তো আমাদের এই জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, পি রেশিও থাকে, পিপি রেশিও থাকে, রিস্ক রেশিও থাকে, অনেক ধরনের জিনিসগুলো থাকে। সেগুলো আমরা একটা দেখে বাছাই করতে হবে যে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। অর্থাৎ প্রফিট জেনারেট করতে পারবো সে কথাটা আগে জানার আগে আমাদেরকে জানতে হবে কোন কোম্পানিটা ভালো, কারণ কোন কোম্পানি ভালো র্যাঙ্ক করছে তার মানে এটা যে সেই কোম্পানি ফিউচারে ভালো র্যাঙ্ক করবে। ফিউচারে ভালো র্যাঙ্ক করলে আমি যদি কম দামে কোনো কিছু বাই করি, তাহলে ফিউচারে সেটা ভালো দামে সেল করে আমি সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। তো মোটামুটি এটা হলো মার্কেট, স্টক মার্কেট, যেটার ইন্ট্রোডাকশন আমি নর্মালি এখন দিলাম। এবারে স্টক মার্কেটের মধ্যে আমাদেরকে জানতে হবে, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার আমার একটা আছে। আমি বলছি যে ধরো একটা কোনো ট্রেড নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এবার যেখান পজিশনে আমি বাই করছি, মানে অপশন বাই করছি, তো হুম, সেখানে সেলার কারা আছে অ্যাকচুয়ালি ওই জায়গাটা যে আমি বাই করছি অপশনটা? মানে বুঝতে পারলাম না, ক্লিয়ার করো ভালো করে। মানে ধরো অপশন বাইং আমি করছি, ট্রেড নেবো হুম, অপশন ট্রেডে। হুম, 60 আমি ধরো নিচ্ছি। হুম, 60 আমি নিয়ে আমি ওই জায়গাটা করে বাই করলাম, আমি ভাবলাম যে 80-তে বেচবো। হুম। তো 60-এ যে আমি বাই করলাম ওখানে তাহলে সেল কারা করছে? অপশন সেলার করছে না অপারেটর করছে? না, অপশন সেলার করছে বা অপারেট করছে এই জিনিসটা তুমি বলতে পারবা না, এই জিনিসটা তোমাকে চার্ট দেখে বলতে হবে। ঠিক আছে, তুমি কিছু পরিমাণে যদি কোয়ান্টিটি বাই করো, এবার তোমার যদি পরিমাণ দরকার 1000 বা 2000 কোয়ান্টিটি, সেক্ষেত্রে তোমার কিন্তু অর্ডার লাগবে, হয়তো এক বাড়িতে 5 হবে না বা 10,000 কোয়ান্টিটি। এবার তুমি মনে করছো যে মাত্র 1 লটে আমি ট্রেড করব, বা কিছু পার্সেন্টেজ মানে কিছু শেয়ার্স নিয়ে আমি ট্রেড করব, তো সেখানে হুম অনেকগুলো অর্ডার পেন্ডিং থাকবে, সেখানে আমাদেরকে দেখতে হবে বিড এবং আস্ক প্রাইস। সেখানে তুমি বলতেও পারবা না যে কি অপারেটর সেল করছে নাকি ইন্ডিভিজুয়াল কোনো ট্রেডার সেল করছে। সেখানে ইন্ডিভিজুয়াল কোনো ট্রেডার সেল করতে পারে, আবার অপারেটরের কিছু ইউনিটও থাকতে পারে। বোঝা গেল? কোনো একটা কোম্পানি, মনে করো এই একটা কোম্পানি যেমন 10% তার রিলিজ করে, 10% ইউনিট রিলিজ করে, তাহলে এটাও হতে পারে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা বড় বিগ প্লেয়ার তার কিছু পরিমাণে হোল্ডিং তারা রিলিজ করছে, তো অবভিয়াসলি আমি যদি কোনো জায়গাতে অপশন বাই করি,
তাহলে অপশন সেলারের কাছ থেকে আমরা সেই জিনিসটাকে বাই করবো। বোঝা গেছে? সেখানে হুম নিশ্চয়ই কেউ সেল করছে বা তার কারোর এক্সিস্টিং পজিশন ক্লোজ করছে, যার কারণে আমাদের সেলিং অর্ডার একটা থাকছে এবং আমি সেখানে বাই করতে যাচ্ছি আর কেউ একজন সেলিং অর্ডার ফেলে রাখছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের গিয়ে ট্রেডটা পাঞ্চ হয়ে যাচ্ছে। বোঝা গেল? হুম। বোঝাতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। এবার ধরো ৮০ তে ধরো আমি যখন সেল করব, তখন তাহলে ওরা কারা বাই করবে? হিসেব মতো রিটেলাররাই বাই করবে? মানে তুমি যখন সেল করবা, হ্যাঁ, আমি যখন সেল করে দেবো। সেল করবা তার অপোজিটে আমি কালকে কি বলেছিলাম যে এখানে মনে করো অ্যাঞ্জেল ওয়ান আছে, সাই আছে, বিভিন্ন ধরনের ব্রোকার আছে। তো তুমি কোনো একটা প্রোডাক্ট ১০০ টাকাতে মনে করো সেল করতে রাজি আছো, তো সে হুম, এক্সচেঞ্জের কাছে চলে যাবে। সেখানে দেখবে যে আসিফ আছে নাকি মামুন আছে নাকি রাজা আছে, কে আছে যে ১০০ টাকাতে এখন বাই করার জন্য রাজি। যদি কেউ থাকে সাথে সাথে অর্ডার এক্সিকিউশন হয়ে যাবে। এটাকে বলা হয় লিকুইড মার্কেট। বোঝা গেছে? হুম, হুম, হুম। এবার সেই ওয়াসিমের জায়গায় বড় বড় অপারেটর হতে পারে, কিন্তু তোমার অর্ডারের উপর ডিপেন্ড করে। তুমি যদি একটা লটে অর্ডার সেল করো, তাহলে সেখানে তোমার একটা অর্ডার বাই করার জন্য অপারেটর বসে থাকবে না। বোঝা গেছে? আচ্ছা। এবার হুম, তুমি কতটা কোয়ান্টিটিতে ট্রেড করছো, কত টাকা নিয়ে ট্রেড করছো, সেটা রিসার্চ আমাদের এক্সচেঞ্জ করবে। সেই পরিমাণে তো আমিও ট্রেড করতে পারি। তুমি সেল করতে রাজি আছো, এবার মনে করো যে আমি বাই করবো কোনো একটা লিমিট প্রাইসে লাগিয়ে। ঠিক আছে? তো কোনো একটা লিমিট প্রাইসে তাহলে আমাকে দেখতে পাবে যে মামুন একজন এরকম বসে আছে, এই প্রাইসে সে মার্কেট প্রাইসে বাই করতে রাজি আছে। তো আমি ঠিক আছে, আবিরূপের কাছে এটা সেলিং অর্ডারটা দিয়ে দিই, মামুনকে আমি এটা ঢুকিয়ে দিই। এটা হচ্ছে গেম। হুম। এবার স্টক বোঝা গেল। মার্কেটে তুমি কে কার কাছ থেকে কিনছো এবং কার কাছ থেকে মানে কাকে বেচছো বা কার কাছে কিনছো, এই জিনিসটা দেখতে পাবা না। এই জিনিসটা আননোন থাকে পুরোপুরি, পুরোপুরি আননোন। তুমি জানবা না যে কার কাছ থেকে তুমি মালটা নিলা বা তুমি কাকে মালটা বেচলা। তুমি জানতেও পারবা না। সেটা বিভিন্ন ধরনের মানুষ হতে পারে। ঠিক আছে? ওটিসি তে যখন ট্রেড হয়, এটা এক্সচেঞ্জের ট্রেডের একটা রুলস, একটা ফিচার্স, যে তুমি আননোন পার্সনের সাথে বাই বা সেল করছো, জানো না যে সামনের পার্সন কি করে আছে না আছে। এই জন্য আমাদের স্টক মার্কেটের মধ্যে এক্সচেঞ্জের রূপে ট্রেড করাকে আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ মানে বলা হয়। অ্যাকচুয়ালি আমি যদি বলি, তো তুমি মানে আননোন থাকবে এবং 100% লিগালাইজ থাকবে, এক্সচেঞ্জ মিডিলে থাকবে। বোঝা গেছে? এবার আমাদের এক্সচেঞ্জে একটা ট্রেড হয় আর একটা হয় ওটিসি তে ট্রেড, যেটা বলে ওভার দ্য কাউন্টার। আমি আর তুমি সামনাসামনি বসে ডিল করছি, সেটাকে বলা হয় ওভার দ্য কাউন্টার। তো ওভার দ্য কাউন্টারের ডিফল্ট রিস্ক থাকে, লাইক তুমি আমার সাথে আজকে কথা বলে গেলে, কালকে তুমি নাও আসতে পারো। কিন্তু এক্সচেঞ্জে সেই জিনিসটা হয় না। এক্সচেঞ্জে এই জন্য এই জিনিসটা আননোন করে দিয়েছে যে তুমি বাই করছো বা সেল করছো, সামনের পার্সন তুমি দেখতে পাবা না যে কার সাথে বাই করছো, কাকে সেল করছো বা কার কাছ থেকে বাই করছি। এটা মানে অর্থাৎ আমাদের এক্সচেঞ্জের কাছে যদি আমি কোনো সেল বা বাই করি বা ট্রেড করি, তাহলে এখানে কোনো রকম ডিফল্ট রিস্ক থাকছে না। ডিফল্ট রিস্ক মানে কি? যে আমি উঠে যেতে পারছি না। কেউ একজন সেলার যদি সেল করতে রাজি থাকে, তাহলে তাকে সেল করতে হবে। এই জন্য আমরা যখন অপশনে ঢুকবো, তাহলে সেলারের অব্লিগেশন, এই জন্য কথাটা বলা হয়েছে। তো সেটা আস্তে আস্তে আমরা যাবো, সেটা আস্তে আস্তে আমরা ক্লিয়ার করবো। আচ্ছা। বোঝা গেছে? আর কোনো কারোর প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন? কন্ট্রোল এ মেরে দেখো তো ডিলিট হয় কিনা। আমি তো পেয়ে যাবো। এটা মিটছে না আমার, দেখছো? যাকে থাক, কোনো অসুবিধা নেই। এবার কারো কোনো পেনটা প্রশ্ন? কি খুলছে না? না না, পেন খুলে গেছে, লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, আমি মিটেছিল। আচ্ছা। কারো কোনো প্রশ্ন? এবার আমাদের যেটা মার্কেট ইন্ট্রোডাকশন আমরা করলাম, এবার যেটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে সেকেন্ড টপিক, সেটা হলো 90% ট্রেডার কেন ফেল করে। মার্কেটের মধ্যে 90% বা যেটা সেবি রিপোর্ট এখন 93, তো সে পার্সেন্টেজ মানুষ কেন ফেল করে, সেই জিনিসটার লজিক আমাদেরকে জানা অত্যন্ত পরিমাণে জরুরি। কারণ সেই জিনিসটা যদি আমরা জেনে থাকি আর সেই জিনিসটা যদি আমাদের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি আমি না জিনিসটা জানাই, তাহলে তোমরা বলতেও পারবে না যে এই জিনিসটা আমি সঠিক করছি কি ভুল করছি এবং এই জিনিসটার ইম্প্যাক্ট এই জিনিসটা পড়ে। এই জন্য আমি এটা কোর্সের মধ্যে রেখেছি যে এই জিনিসটা জানা দরকার, যে কি কি কারণে 90% ট্রেডার ফেল করে, কোন কোন কারণে ফেল করতে পারে। আমাদের হয়তো মধ্যে কিছু কিছু জিনিস বা কিছু কিছু জিনিস মানে জানা রয়েছে, যেমন রিস্ক ম্যানেজমেন্ট পড়া, মানি ম্যানেজমেন্ট পড়া না, সেটা তো আছে, কিন্তু
তাছাড়া অনেক রকম জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ১ নম্বর হলো ল্যাক অফ ট্রেডিং নলেজ। যে নলেজটা তোমরা নিতে এসছো, এই নলেজটা সবাই না নিতে এসে মার্কেটে ট্রেড করে। বোঝা গেছে? মানে মার্কেটের মধ্যে প্রপার লজিক নেই, কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো কৌশল নেই যে কিভাবে কাজ করব, কেমন করে কাজ করব, এই জিনিসটার মানে কি, ওই জিনিসটার মানে কি, মানে অ্যাকচুয়ালি নলেজ নেই যাকে। তো বিনা নলেজে যারা কাজ করতে আসে, বিনা নলেজে যারা ট্রেড করতে আসে বা মানে ইনভেস্ট করতে আসে, তো তারা অ্যাকচুয়ালি লসের ভাগটা তাদের বেশি থাকে। দেখো মার্কেটের মধ্যে দেখো মার্কেটের মধ্যে ৩ টে এরুম থাকে। মনে করো ১টা ২টা আর এই ৩টা। ঠিক আছে? এটা ১ নম্বর রুম। ১ নম্বর রুমে মানুষ জেনে লস করে। ২ নম্বর রুমেও মানুষ না জেনে লস করে। মানে কি, না জেনে মানুষ লস করে, জেনেও মানুষ লস করে। আর ৩ নম্বর যে রুমটা, সেটা হলো মানুষ প্রফিট করবে শুধুমাত্র জেনে। বোঝাতে পেরেছি? ৩ টে রুমের মধ্যে প্রফিট শুধুমাত্র জেনেই হবে। না জেনে প্রফিট হবে না। আর মানে না জেনে তো প্রফিট হবে না, আর জেনেও মানুষের লস হয়। মানে বুঝতে পেরেছো? তুমি যদি জানো, শিখো, তবুও তোমার লস হবে বাধ্যতামূলক। না জেনে শিখলে তো লস হবেই। কিন্তু প্রফিট শুধুমাত্র জেনেই হবে। অর্থাৎ ৩ টে ঘরের মধ্যে ২টো চান্স যে তোমার লস হবে। আমি তোমাকে রিয়েলিটি বলছি। তো সেই লসটা যাতে না হয়, তাহলে আমাকে সেই হিসাবে নলেজ প্রপার ভাবে নিতে হবে যে কি কি মার্কেটে জানা দরকার, কি কি মার্কেটের মধ্যে আছে, যেগুলো আমাদের ট্রেডিং জার্নিকে আরো সুন্দরভাবে এনহ্যান্স করে দেবে। তো ১ নম্বর যেটা পয়েন্ট বললাম সেটা হলো ল্যাক অফ ট্রেডিং নলেজ। আমি আমি তোমাদেরকে বলছি, এই এই যে ক্লাসগুলো, এই ক্লাসটা একটু বোরিং লাগলেও একটু সহ্য করে শুনে নিতে হবে। কারণ আমি জানি এই ক্লাসগুলো একটু থিওরিটিক্যাল ক্লাস, মানে একটু জাস্ট পড়া লেখা এই সমস্ত জিনিস। মানে তোমরা বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করছি। আমি তোমাদেরকে এই জিনিসটা বলতে পারি যে যখন আমরা অপশনে ঢুকে যাবো কিনা, অপশনে যখন ঢুকে যাবো তখন প্র্যাকটিক্যালও দেখবা, কিন্তু থিওরি বেশি থাকবে। কারণ অপশন মানে কি বলতো, পুরো ফাইন্যান্স জিনিসটাকে আপনাকে বার করতে হবে। পুরো ফাইন্যান্সের যে নিচু, সেটাকে বার করতে হবে। সে প্রিমিয়াম, সে এলডিপি, সে থিটা, ডিকে, ডেল্টা, ফিউচার প্রাইসিং, একটা সিনথেটিক ফিউচার কি করে তৈরি করতে হয়, তোমার ইন্ডেক্স ভ্যালু কি করে বার করতে হয়, ইন্ডেক্সের ভ্যালু কি করে বার হলো, ৭৮,০০০ কি করে হলো, ২৫,০০০ কি করে হলো, একটা টার্গেট কি করে ডিসাইড করবো, সমস্ত রকম জিনিস করতে গেলে আমাদের প্রপার ক্যালকুলেশন লাগবে, প্রপার ফর্মুলা লাগবে, প্রপার ফর্মুলা লাগবে। তো সেক্ষেত্রে আমি বলছি এই এফএনও পর্যন্ত তোমাদের একটু প্রবলেম হতে পারে যে ক্লাসটা হয়তো বোরিং লাগছে বা পুরোপুরি থিওরিটিক্যাল ক্লাস। কিন্তু যখন আমরা বেসিক্স প্রাইস অ্যাকশনে যখন মানে মানে এই বেসিক্স এর মধ্যে যখন বেসিক্স প্রাইস অ্যাকশনে যাব, তখন একটু মজা লাগবে। আর অপশনের মধ্যে একটু মজা লাগবে, কিন্তু ওটা থিওরিটিক্যাল পার্ট, তো ওটা তো একটু বোরিং লাগতে পারে। কিন্তু অ্যাডভান্সে যখন আমরা যাব, পুরোপুরি প্র্যাকটিক্যাল ওয়েতে চার্টে ডাইরেক্ট আমরা চার্ট ডিকোড করবো, ডাইরেক্ট আমরা চার্ট অ্যানালাইসিস করবো, চার্ট ধরা শিখবো, চার্ট পড়া শিখবো, এবং ট্রেডে কি করে এন্ট্রি নিতে হয়, কি করে স্টপ লস দিতে হয়, কি করে দিতে হয়, কেমন করে আইডেন্টিফাই করতে হয়, রিভার্সাল কেমন করে ধরবে, সমস্ত রকম জিনিস তোমাকে বলে দেবো। প্রত্যেকটা আমি আমি তোমাদেরকে এই জিনিসটা বলছি। মনে করো যে মার্কেট এখন, ১ সেকেন্ড আমি একটু টানা করে রাখলাম, যাক। মনে করো যে মার্কেট এখন এই জায়গাতে আছে। ঠিক আছে? এই সমস্ত জায়গাতে মার্কেট এখন আছে। তো অ্যাডভান্স যখন কমপ্লিটের দিকে, তখন তুমি এই জিনিসটা আইডেন্টিফাই করে নিতে পারবা যে এই যে নেক্সট মুভ, এটা ব্রেকডাউন দিবে নাকি এটা রিভার্সাল করবে। আর রিভার্সাল করলে কতটা পরিমাণে পড়বে, এবং এখানে কি কি হার্ডেল আসতে পারে, কোন কোন জায়গায় থামতে পারে, কোন কোন জায়গায় রেড ক্যান্ডেল হতে পারে, কোন কোন জায়গায় দাঁড়াতে পারে, আমাদের ফার্স্ট টার্গেট কোথায় থাকা দরকার, সমস্ত রকম জিনিসগুলো আইডেন্টিফাই করা শিখে নিতে হবে। মানে শিখে নিতে পারবে, কিন্তু তোমাদেরকে এফোর্ট দিতে হবে। আমি বলে দিচ্ছি, আমি ক্লাসে আমার ১০০ থেকে ২০০% এফোর্ট দিব, কিন্তু তোমাকে ক্লাসের পর তোমাকে তোমার ২০০ কি ৫০০ ১০০০% তোমাকে দিতে হবে। কারণ তুমি যতক্ষণ না নাড়বে, তুমি যতক্ষণ না ঘাঁটবে, ততক্ষণ কারোর মানে বাবার দম নাই যে তোমাকে সেই জিনিসটা, নলেজটা দেখিয়ে দেবে। মার্কেট এইসব পোর্শনে আছে, তুমি প্রেডিক্ট করে নিতে পারবা মার্কেটের নেক্সট মুভ এইদিকে হবে নাকি এই মুভ হবে, আর এই মুভ হলে কতটা হবে, আর এই মুভ হলে কতটা হবে। ইভেন তোমাকে এত দূরও আসতে হবে না, তুমি এই সমস্ত জায়গাতে বুঝে নিবা যে মার্কেটের এই ডাইরেকশনটা ফেক নাকি এই ডাইরেকশনটা রিয়েল। আর রিয়েল যদি হয়,
তাহলে মার্কেটের জাস্ট কিছু পোর্শন দেখে তুমি বুঝে নিবা যে মার্কেটের অরিজিনাল ডাইরেকশন কোনটা হবে। এই ডাইরেকশনটা কন্টিনিউ করবে নাকি এটা ফেক দেখাবে, আর ফেক দেখালে আমি এখানে ট্রেড নিবো কিনা, বা অরিজিনাল ডাইরেকশন কি করে মেজার করবো। এত এত জিনিসগুলো সুন্দর আছে যে অ্যাডভান্সে না গেলে তুমি জিনিসগুলো বলতে মানে বোঝাতে পারবে না, মানে সরি বুঝতে পারবে না। ওই জন্য আমি অ্যাডভান্সে এখনো যাচ্ছি না, কিন্তু তার তার আগে তোমাকে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে? তারপরে ২ নম্বর পয়েন্ট হলো গ্যাম্বলিং মাইন্ডসেট অফ ট্রেডিং। গ্যাম্বলিং মাইন্ডসেট মানে কি? প্রপার রিস্ক ম্যানেজমেন্ট তোমাকে ফলো করবে না। গ্যাম্বলিং মাইন্ডসেট মানে কি? অনেকগুলো জিনিস হয় যে তোমার কাছে ৳১০,০০০ ক্যাপিটাল আছে। মনে করো তোমার কাছে ৳১০,০০০ ক্যাপিটাল রয়েছে। ১০,০০০ এর মধ্যে তুমি ৳৮,০০০ কোনো ট্রেডে উড়িয়ে দিলে। আবার কোনো ট্রেডে মনে তুমি ৳১০০ থেকে ৳২০০ প্রফিট করছো। মানে কেমন কি? তুমি মনে করো যে কোনো একটা ট্রেডে 1:2 রিস্ক টোটাল মেইনটেইন করছো। তো সেটা তোমার স্টপ লস খেয়ে নিল। ঠিক আছে? এবার আবার 1:4 করতে লাগলা। কেন ভাই? তোমার রিস্ক টু তো 1:2 ছিল। তুমি 1:2 কেন 4 করলা? এই স্টপ লস হিট হয়েছে বলে? তোমার এটা ভুল। তুমি 1:2 ই করো না। তোমার যদি এটা প্রফিট হবে তাহলে প্রিভিয়াস এর লস রিকভার হয়ে যাবে। তো এই সমস্ত মাইন্ডসেট একটা গ্যাম্বলিং মাইন্ডসেটের হয়ে ধরে যে হ্যাঁ, আমি যা প্রফিট করেছি তার হয় ডবল করবো, আর না হলে লস যা করেছি তার ডবল করবো। তোমার একটা ডেইলি কোটা তোমাকে সেট করতে হবে, ৳৫০০ থেকে ৳১,০০০ বেশি প্রফিট করবো না, বা তোমার যেটা সাধ্যবোধ তুমি সেটা করবে তোমার ক্যাপিটাল অনুসারে। এবার মনে করো না যে ১০ লাখ ক্যাপিটাল নিয়ে আসছি, ৳২০০ ৳৩০০ বা ৳৫০০ হলে আমি বেরিয়ে যাবো। সেটা আবার তোমার রিস্ক ম্যানেজমেন্ট ভুল হবে। আমি রিস্ক ম্যানেজমেন্টটা আমি তোমাকে একটা ওভারভিউ তোমাকে দিচ্ছি। ঠিক আছে? এক্ষেত্রে মানে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আমার এক্সপেরিয়েন্স থেকে কথাটা বলছি। ভালো করে শোনো। তুমি এখানে একটা ট্রেড নিলে, এখানে একটা ট্রেড নিলে। ট্রেডে এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, 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 যে প্রফিট গেল। এই প্রফিট গেল তোমার ৳২,০০০ তুমি দেখতে পাচ্ছ না। ঠিক আছে? তুমি প্রফিট বুক করলে। এবার মার্কেট এখান থেকে ধীরে, ধীরে নামতে, 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 নামতে এখানে চলে এলো ৳৫০০। তুমি বুক করছো না। এখানে গেল ৳২,০০০। তুমি তবুও বুক করছো না। লস হতে, হতে গেল ৳৪,০০০, ৳৮,০০০, ৳১০,০০০, ৳১২,০০০, তুমি বুক করছো না। এবার তুমি এখান থেকে যখন আস্তে, 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 আস্তে উঠবে, ২,০০০ যখন চলে গেল তখন তোমার সাইকোলজি একটা হিট করবে। ৪,০০০ থেকে ২,০০০ কমে যেতে পারলেও মানে মনে হয় মার্কেট ঘুরছে। তার মানে আমি এটা কষ্ট, কষ্ট করব। যখন ৪,০০০ লস চলছিল তখন তুমি ভাবছিলা যে আরেকটু লসটা কমে যাক আমি বেরিয়ে যাবো। এখন ৪,০০০ থেকে ২,০০০ লস চলে এসেছে, এখন তুমি ভাবছো কষ্ট, কষ্টে বেরিয়ে যাবে। এবার এখান থেকে যদি এটা রিট্রেসমেন্ট হয়ে মার্কেট আবার নিচের দিকে চলেছে, তাহলে ৪,০০০ এর জায়গায় ৳১২,০০০ লস হবে। তুমি স্বীকার করবা? এটা ১ নম্বর সাইকোলজি তোমাকে বলব। ২ নম্বর সাইকোলজি, যে একটা ট্রেড এখানে নিলা, এখান থেকে তুমি লস দেখছো ৳৮,০০০ চলছে। তুমি বের হচ্ছ না। তোমার স্টপ লস নাই, তোমার রিস্ক ম্যানেজমেন্ট নাই। টাকা তোমাকে ঢোকার আগে বের হবার প্ল্যান করতে হবে। তুমি কত টাকা রিস্ক নেবা সেটা আগে তোমাকে প্ল্যান করতে হবে। তোমার ৳৮,০০০ রিস্ক নিলা, কোন ক্যাপিটাল কোন হিসাবে তুমি কোন পার্সেন্টেজ এর রিস্ক নিলা? তুমি এখানে মনে করো যে ৳৮,০০০ রিস্ক হচ্ছে তবুও তুমি বেরোচ্ছ না। এইবার এটা বেরিয়ে মনে করো যে ৳২০০ প্রফিট হলো। তুমি পাড়াং করে বেরিয়ে গেলে। এটা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা হলো? কখনো না। এটা তুমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো একদমই করতে হবে। ঠিক আছে? এবার এটা মনে করো যে 1:8 মাইনাস, মানে বলতে পারো 8:1 রিস্ক টু বিহেভিয়ার তুমি ফলো করছো। ৳৮,০০০ রিস্ক নিয়ে ৳১,০০০ প্রফিট বার করার চেষ্টা করছো। বোঝা গেছে? আমাদের রিস্ক টু রিওয়ার্ড মেইনটেইন করা মিনিমাম দরকার 1:1 ও ধরতে পারো, 1:2 ও ধরতে পারো। মানে কি? ৳১০০ যদি রিস্ক নিই ৳২০০ আমাকে প্রফিট করে বেরোতে হবে। আমি ওভারভিউ দিচ্ছি, ডিটেইলস এ আসি না। ডিটেইলস এ যাবো মাথা খারাপ হয়ে যাবে। আস্তে, আস্তে যাবো অ্যাডভান্স এ, পুরো নিচড় বার করে দেব। প্রপার রিস্ক ক্যালকুলেশন করে তোমরা ট্রেড করতে পারবে। ঠিক আছে? এবার মানুষ করছে কি? ৳২০০ রিস্ক নিচ্ছে, ৳১০০ প্রফিট করছে। মানে 2:1 বা -1:2 রিস্ক টু রিওয়ার্ড মেইনটেইন করছে। 3rd নম্বর পয়েন্ট এটাই আছে যে রং রিস্ক টু রিওয়ার্ড পিক। মানে পিক রং রিস্ক টু রিওয়ার্ড রেশিও। মানে উল্টাপাল্টা রিস্ক টু রিওয়ার্ড রেশিও পিক করছে। -1:2 পিক করছে, আর না হলে 2:1 পিক করছে। যেটা পিক করার দরকার হলো 1:2। বোঝা গেছে? হ্যাঁ, এটা কখন দরকার? যখন তুমি দেখবা তোমার আনফেভারে ট্রেড চলে গেছে, ভুল হয়ে গেছে, কোন ক্রমে ফেভারে চলে এসেছে, ৳২০০ প্রফিটে তুমি বেরোতে পারো। ইভেন কষ্ট, কষ্ট যদি তুমি বেড়ে যাও তবুও তোমার বলব না যে সেই জিনিসটা ভুল। কারণ তুমি সেই জিনিসটা বুঝতে শিখেছো যে তোমার এই ট্রেডটা নেওয়া চরম পরিমাণে অন্যায় হয়েছে বা একদম তোমার ভুল হয়েছে। বোঝা গেছে? তো আমাদের রিস্ক ম্যানেজমেন্ট মার্কেটের অনুসারে, মার্কেটের সাইকোলজি দেখে, ক্যান্ডেলের সাইকোলজি দেখে বুঝতে হবে। আমরা ধীরে, 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 ধীরে আস্তে, আস্তে ওই জিনিসে এগোবো। তারপর ট্রেডিং উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট। এই যে রিস্ক ম্যানেজমেন্ট এটাই পয়েন্ট হলো যে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আমরা ট্রেড করছি। ইমোশনাল ট্রেডিং। ইমোশনাল ট্রেডিং এটা সবথেকে বেশি খারাপ। ট্রেডারের ইমোশন থাকাই উচিত না। ট্রেডারের কোনো ইমোশন থাকাই উচিত না। ইমোশনাল ট্রেডিং মানে কি? ইস! আমার ট্রেডটা মিস হয়ে গেল। এটা বলা হয় ফোমো ট্রেডিং, ফিয়ার অফ মিসিং আউট।
তুই ট্রেন্ডের মধ্যে যে ঢুকে নিয়ে ইমোশনাল ট্রেডিং মানে মনে হচ্ছে আমার প্রফিট হবে, মনে হচ্ছে কি ভাই, মার্কেটের লজিক ছাড়া কোনো কাজ করে না, কোনো দিনও কাজ করে না। মনে হচ্ছে আবার কি, কি ভাষা তুমি ইউজ করছো মনে হচ্ছে, তুমি নিজেকে প্রশ্ন করো, মনে হচ্ছে মার্কেটের পিছনে লজিক বার করবো, না পারলে মাস্টারকে জিজ্ঞেস করবো, স্যারকে জিজ্ঞেস করবো, স্যার আছে সলভ করবো। তোমার মার্কেটের পিছনে বিনা লজিকে, বোঝা গেছে, বিনা লজিকে কোনো কিছু হয় না, উইদাউট লজিক কোনো কিছু হয় না। প্রত্যেকটা মার্কেটের পিছনে লজিক থাকে, সেই লজিকটাকে তোমাকে ডিকোড করতে হবে এবং সেই ডিকোডিং জিনিসটা আমরা ধীরে ধীরে শিখি। তো লজিক বার করতে হবে। এবার কোনো জায়গায় তোলা ইললজিক্যাল মুভ করছে মানে কি, সে জায়গা মানুষকে ট্র্যাপ করছে। ইললজিক্যাল মুভ করা মানে মানুষকে ট্র্যাপ করা, সেটা কোনো লজিকই না, ট্র্যাপ মানে ইউজ করা। তো ইললজিক্যাল ক্যান্ডেল আমাদেরকে ধরা শিখতে হবে, বোঝা গেছে। আর ইমোশনাল ট্রেডিং একদমই করা যাবে না। ঠিক আছে, আজকে লস হলো তো হলো, আজকে লস হলো তো হলো। যেমন আজকে আমার লস হয়েছে 627 টাকা, আমি দেখাতে পারছি না, তার কারণ একটু প্রবলেম হয়ে যাবে, মানে ইন্টারাক্ট করছি তো পিএনএল দেখানোর সমস্যা হয়ে যাবে। লস হয়েছে, আমি সিরিয়াসলি বলছি, আজকে আমার লস হয়েছে 627 টাকা। কেন আমি সেটাকে আজকে রিকভার করতে পারতাম না? অবভিয়াসলি পারতাম, ঠিক না? আচ্ছা আমি জিনিসটা দেখাই একবার, জাস্ট দেখাচ্ছি এডুকেশন পারপোজের জন্য, কোনো আদার্স কিছু হবে না, আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না। ঠিক আছে, এখানে দেখো, দেখতে পাচ্ছ ক্লিয়ার আছে? ব্লার আসছে হালকা, মানে সাদা স্ক্রিনটা ব্লারে হয়ে আছে। রেড আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেড। কটা ট্রেড আছে? আপাতত আমি এখানে দুটো। ওপরে দুটো দেখতে পাচ্ছি হ্যাঁ, এখানে। দুটো আছে, দুটো ছাড়া ট্রেড নাই, আর 627 টাকা এখানে রেট আছে। আমি এটা গ্রুপে সেন্ড করছি, তোমরা দেখতে পারো। তো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আমাকে আজই প্রফিট বার করতে হবে, আজই রিকভার করতে হবে, সেটা কে বলেছিল? কালকে করবো? আমি চলে যাব, মার্কেট যাবে। আমার পূর্বপুরুষ থেকে করে আসছে, মার্কেট এখনো পর্যন্ত আছে, তারা চলে গেছে। কালকে আমাকে করতে হবে, দিনে দুটো তিনটে বেশি ট্রেড করা যাবে না। প্রপার রিস্ক ম্যানেজ আমার রিস্কের মধ্যে চলে এসেছে, আমি কেটে দিয়েছি মার্কেট, আমি বুঝতে পেরেছিলাম আজকে কেমন মুভ হবে, ছেড়ে দিয়েছি, কাল করবো। বোঝা গেছে? দুটো ট্রেডে স্টপ লস শুরু হয়েছে, দুটো ট্রেডে আমার লস হয়েছে। ঠিক আছে, তো এই লসটাও আমি সকালে যে লাইভ ছিলাম, ওই লাইভের ল্যাগিং এর কারণে আমার এই লসটা হয়েছে, বুঝতে পেরেছো? ল্যাগিং এর কারণে, কারণ আমি অন করছি, সেটা অর্ডার পাঞ্চ হয়নি। আমি জানি অর্ডার পাঞ্চ হয়ে গেছে, বুঝতে পেরেছো? অর্ডার পাঞ্চ হয়ে গেছে, আমি জানি পাঞ্চ হয়নি, অনেকক্ষণ পরে গিয়ে আমার পেরেছে। এরকম একটা সিনারি আমার কোটা, যাক বলছি না, আমি নাম দিব না, ওটা হয়েছিল। তো যাই হোক, আমি জিনিসটা বুঝতে পারছি কি কারণে কোন জিনিসে ভুল হয়েছে, জিনিসটা তোমাদেরকে অ্যাডভান্স। তারপর ল্যাক অফ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ছাড়া কখনো ট্রেড হবে না। তোমাকে একটা এক্সাম্পল দিলাম, আমি বলছি না যে একদম প্রপার ফুল ডিসিপ্লিন দিয়ে একদম, মানে তুমি প্রথম থেকে শুরু করতে হবে না, একটা ডিসিপ্লিনের সাথে চলতে হবে। আমি দিনে দুটো বেশি ট্রেড নেবো না, 100 টাকা থেকে 200 টাকা বা 500 টাকা, নিজের ট্রেডিং এর স্বার্থ অনুযায়ী, ট্রেডিং এর ক্যাপিটালের অনুসারে আমি বেশি রিস্ক নিব না। মানে ক্যাপিটাল বলতে কি, আমার 10,000 টাকা ক্যাপিটাল, আমার 2%, মোটামুটি 200 100 এরকম, এরকমের বেশি আমি ট্রেড নেবো না। চাই সেটা এফএন হোক বা স্টক হোক। আমি বিগিনারের ক্ষেত্রে কোনোদিনই এফএন সাজেস্ট করবো না, ডেরিভেটিভস তোমরা ট্রেড করো না, আগে স্টককে, মানে বা স্টকস বা শেয়ার তোমরা আগে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো তোমাকে ডিসিপ্লিনের সাথে করতে হবে। আমি দিনে দুটো করবো বা তিনটা করবো, তার বেশি করবো না, বা এত টাকা রিস্ক নেবো, তার বেশি রিস্ক আমি নিবো না। তো প্রপার ডিসিপ্লিনের সাথে তোমাকে ট্রেডটা করতে হবে। ঠিক আছে, তারপর ল্যাক অফ ট্রেডিং সাইকোলজি, মানুষের সাইকোলজি খারাপ থাকে। ইস, মিস হয়ে গেল, ইস এটারটা এরকম করলে ভালো হতো, কেন ধরলাম না, কি করো তোমরা, এটার পেছনে একটা সাইকোলজি, উল্টা পাল্টা সাইকোলজি সে মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে থাকে, আমার এই কারণে হলো না, ওই কারণে হলো না, হ্যান ত্যান কোনো কিছু। মার্কেটের প্রপার সাইকোলজিটা সে জানবে। ঠিক আছে, তারপর রং রিস্ক তৈরি রয়েছে, আমি বললাম ল্যাক অফ পেশেন্স, যে পেশেন্সটার কথা আমি এখন বললাম। 8,000 পর্যন্ত হোল্ড করছো, কিন্তু প্রফিট হোল্ড করার দিকে তোমার কোনো কিছু নাই, মানে হোল্ডিং ক্যাপাসিটিটা নাই, মানে রিওয়ার্ডের হোল্ডিং ক্যাপাসিটিটা, মানে সেই জিনিসটা নাই। আর একটা লস দেখতে পাচ্ছি, মন খারাপ করছে, পকেটে ঢুকে মোবাইল রেখে দিচ্ছে, কিন্তু যখন 200 টাকা 300 টাকা 500 টাকা প্রফিট দেখছে, দিয়ে বেরিয়ে যাবে। পেশেন্সই নাই। পেশেন্স নাই দুই কারণে হতে পারে, হয় তুমি সেই জিনিসটাকে ভয় করছো, আর না হলে তোমার ট্রেডিং এর উপরে কনফিডেন্স নাই, তার কারণ তুমি ঠিকভাবে লার্নিং করোনি বা তোমায় ট্রেডটা ঠিকভাবে ধরতে পারো। বোঝা গেছে? তো পেশেন্স দরকার, প্রত্যেকটা ট্রেডে পেশেন্স দরকার। স্টপ লস টাচ করা পর্যন্ত হোক বা টার্গেট টাচ করা পর্যন্ত হোক, টেবিলে হাত গুটিয়ে বসে যাও, স্টপ লস এবং টার্গেট লাগিয়ে, যে আমার যতক্ষণ না টার্গেট হিট হবে ততক্ষণ আমি বেরোচ্ছি না, বা যতক্ষণ এসএন হিট হবে ততক্ষণ বেরোচ্ছি না। যেমনই টার্গেট হিট হয়ে যাবে বা যেমনই এসএন উঠে যাবে, তেমনই আমি বেরিয়ে যাবো, চাই মার্কেট 2% যাক, 5% যাক, 10% যাক, 1000% যাক, আর 1000 পয়েন্ট যাক না কেন। এই ডিসিপ্লিন, এই কনসিস্টেন্সি তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে হ্যাঁ,
বলবো যে হ্যাঁ তুমি কাজ করতে পারবে। আদারওয়াইজ তোমার যদি এই পেশেন্স না থাকে তাহলে বলবো ট্রেডিং এ নেমে খালি মানে পয়সা উড়াবার কোনো মানে হয়। প্রপার ডিসিপ্লিনের সাথে ট্রেড করতে হবে। হোল্ডিং এ রাখতে পারো যে হ্যাঁ 1 সপ্তাহ এফএন এর কথা বলছি যে 1 সপ্তাহ ধরে বা কোনো মান্থলি এক্সপায়ারি পর্যন্ত তুমি হোল্ডিং করতে পারো, কোন স্টককে তুমি বাই করে রেখে দিতে পারো। সেই হোল্ডিং ক্যাপাসিটিটা তোমার মধ্যে যদি থাকবে না, জন্মগত সবাই পায় না, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, সেই জিনিসটাকে তোমাকে তৈরি হতে হবে। কখন আসবে? যখন তোমার ট্রেডের উপর কনফিডেন্স আছে। বোঝা গেছে? ট্রেডে তুমি যদি লজিক না বুঝে যদি তুমি ট্রেড করো, একটা বাস্তব কথা বলছি, কথাটাকে দরকার হলে তোমরা যদি নোট করতে পারো তাহলে নোট করে নাও। ট্রেডের যদি লজিক তোমরা না বুঝো, তাহলে তুমি সেখান থেকে যদি 1 লাখ টাকা প্রফিট করে নাও, তাও তুমি স্যাটিসফাই হবে না। কারণ তুমি নিজেই জানো না ট্রেডটা কি করে ধরেছিল। এই কারণে স্যাটিসফাই হবে না যে তুমি মনে করবে তখন যে 1 লাখ টাকা প্রফিট হলো, নেক্সট ট্রেড এইরকম ট্রেড গুলো যদি পাই তো খুবই ভালো হবে, কিন্তু আমি তো বুঝতে পারলাম না কোন জায়গাতে ট্রেড নিলাম, কি করে ট্রেড নিলাম, কোন লজিক ছিল ট্রেডের পিছনে, আমি কিভাবে অ্যানালাইসিস করলাম। স্যাটিসফাই পাবে না, কারণ টাকাটা তুমি 1 লাখ নিয়ে কয়দিন থাকবা? তার পরের দিনই যদি তুমি আবার এসে করে দাও তাহলে 1 লাখ টাকা 10 লাখ ঘর থেকে চলে যাবে। তো কখনোই এক্সাইটমেন্ট হবে না যে আমি 1 লাখ টাকা ট্রেড প্রফিট করে নিয়েছি কিন্তু মানে বুঝতে পারছি এক্সাইটেড কোনো রকমই হওয়া উচিত না। সব সময় ট্রেডের পিছনে লজিক বুঝতে হবে যে ট্রেডটা কি করে হলো, আমি কি করে ধরলাম, বা কি কারণে ধরছি, বা কি অ্যানালাইসিস করে ধরছি। আর তোমার জানার পরও অ্যানালাইসিস এর পরেও যদি মার্কেটে লস হয়, তাও তুমি স্যাটিসফাই থাকবা, তার কারণ তুমি সেখান থেকে একটা লার্নিং পাবা যে এইভাবে আমার অ্যানালাইসিসটা ভুল হয়েছে, বা এই জিনিসের জন্য বা মানে কোনো কিছু মিসকনসেপ্টস এর জন্য আমার এই জিনিসটা এরকম হয়েছে। নেক্সট ডে আমি স্টপ লসটাকে একটু ভাই বড় রাখবো, নাহলে একটু কাছে রাখবো, আর নাহলে এরকম করে অ্যানালাইসিস করবো, তাহলে আমার লসটা হবে না। তুমি ছোট্ট স্টপ লস রেখে এত বড় জিনিস তুমি শিখে যাচ্ছ, মানে দেখাতে পাচ্ছি না, এটা বড় করছি কিনা, হাতটা ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। এত বড় তুমি শিখে যাচ্ছ যেটা নেক্সট তোমার ট্রেডে তুমি এটা জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। এখন যারা ট্রেড করো না তারা হয়তো রিলেট করতে পারছো না, যারা ট্রেড করবে, তুমি যদি জেনেও লস করো, সে 1 লাখ হোক আর 2 লাখ হোক, তোমার মতো স্যাটিসফাই বান্দার কেউ হবে না। কিন্তু জেনে তুমি যদি না জেনে তুমি যদি 10 টাকাও লস করো, তবুও তুমি ভয় খাবা যে আমার না জেনে 10 টাকা লস হলো, কালকে 10,000 টাকাও যেতে পারে। মানে না জানার পরেও তুমি মানে তুমি যদি কোনো রকম না জেনে তুমি যদি ট্রেড করো, তাহলে তুমি প্রফিট করলেও স্যাটিসফাই হবে না, লস করলেও স্যাটিসফাই হবে না। প্রফিট করলে স্যাটিসফাই হবে না, তার কারণ তুমি জানবে না যে নেক্সট ট্রেড আমি কি করে ধরবো যাতে এরকম প্রফিট জেনারেট করতে পারি, কারণ তুমি তো কিছু জানোই না, তুমি তো না জেনে ট্রেডটা নিয়েছো। আর মানে লস করে স্যাটিসফাই থাকবে না, তার কারণ তুমি এই জিনিসটা বুঝতে পারবে না, আজকে 10 টাকা রিস্ক হলো বা 10,000 টাকা রিস্ক হলো, বুঝতে পারলাম না যে কি কারণে লসটা হলো। ভয় লাগতে লাগবে যে নেক্সট আবার 1 লাখ টাকা উড়ে যাবে না, নেক্সট আবার 5 আর 10 উড়ে যাবে না, স্যাটিসফাই হবে। কিন্তু জানার পরে তুমি যদি 1,000 টাকা ইনভেস্ট মানে 1,000 টাকার জন্য প্রফিট করো বা 1,000 টাকা তুমি যদি লস করো, তাহলে তুমি সেটার মধ্যে একটা লার্নিং পাবে, একটা লেসন পাবে, একটা ইভেন্ট পাবে যে হ্যাঁ এই কারণের জন্য আমার প্রফিট হলো বা এই কারণের জন্য আমার লস হলো। তো জানা মার্কেটের মধ্যে অত্যন্ত পরিমাণে জরুরি, কোনখানে পেশেন্স দরকার, কোনখানে ট্রেড ধরতে হবে, কোনখানে ট্রেড জানতে হবে, কোনখানে ট্রেড ছাড়তে হবে, কোনখানে লজিক বুঝতে হবে, কোন ট্রেডের পিছনে কোন লজিক, সেই জিনিসগুলো প্রপার ওয়েতে তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে? উইদাউট রাইট এ মিস্টেক, এই জিনিসটা যেটা বললাম এখন, যে তোমার কি মিস্টেক হচ্ছে, কি ভুল হচ্ছে, কোন জায়গাতে ভুল হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু অবশ্যই আগে থেকে জানতে হবে। তো এই সমস্ত কিছু কারণের জন্য মানে মানুষ লস করে। ঠিক আছে? মার্কেট মানে মার্কেটে মানুষ এই সমস্ত কারণের জন্য লস করে। আমি এই জিনিসগুলো সব লিখে রেখেছি তোমাদের জন্য, যাতে আমি জিনিসগুলো শৃঙ্খলাইজ ওয়েছে একদম লাইন ভাবে সিকোয়েন্স তোমাদেরকে বোঝাতে পারি, এবং তোমরা যাতে সেই জিনিসটা রিলেট করতে পারো। ঠিক আছে? এবার আমাদের এই যে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, যে আমরা প্রপার ভাবে ডিসিপ্লিনের কাজ করব, প্রপার পেশেন্স রাখবো, মার্কেট কিভাবে অ্যানালাইসিস করব, মার্কেটের পিছনে আমরা লজিক বুঝবো, মার্কেটে কোথায় স্টপ লস রাখা দরকার, কেমন করে অ্যানালাইসিস করা দরকার, এই সমস্ত জিনিসগুলো আমরা মাথায় রাখবো, তাহলে আমরা কোনো রকম ভাবে মানে লস করবো না এমন না, মানে লসের থেকে আমরা অনেকটাই বেঁচে যাবো। ঠিক আছে? আমি একটা কথা বলে দিচ্ছি, 90% মানে 93% ট্রেডার লস করছে কি কারণে সেটা জানার থেকে ভালো তুমি এই জিনিসটা জেনে নাও যে কি কি কারণে হলে লস করতে হবে। মানে আমি তোমাকে বোঝাতে চাইছি, দেখো, মনে করো যে 1,000 জন মানুষ রয়েছে। ঠিক আছে? 1,000টা লোক রয়েছে। এবার তার মধ্যে মনে করো যে একজন ডক্টর, তো 999 মানুষজনই বাদ। তুমি কাকে ফলো করবে? সে ডাক্তারকে। মনে করো তোমার স্বপ্ন ডাক্তার হওয়া, সে ডাক্তারকে ফলো করবে, তাকে জিজ্ঞেস করবে তুমি কি করেছো না করেছো।
ঠিক কি না? তো তাকে তুমি অনুসরণ করবে নাকি 990 জনকে মানুষ। তো আমি এই জিনিসটা বোঝাতে চাইছি যে নরমাল মানে যেসব নরমাল মানুষ যে সমস্ত জিনিসগুলো করে জাস্ট তুমি সে সমস্ত জিনিসগুলো ছেড়ে দাও। তুমি অটোমেটিকই তুমি ওই 1% এর মধ্যে বা 7% এর মধ্যে ঢুকে যাবে। 93% মানুষ লস করছে। তো তারা কি কারণে লস করছে সেই জিনিসগুলো তুমি ছেড়ে দাও না। তোমাকে কি, কি করতে হবে প্রফিট করার জন্য সেগুলো জানার দরকার নাই। যে এই কারণে হলে আমি 7% এর মধ্যে ঢুকতে পারবো। এই কারণের জন্য হলে আমি 7% এর মধ্যে ঢুকতে পারবো না, হলে ঢুকতে পারবো না। এই জিনিস করতে হবে, এই জিনিস করতে হবে না, ওই জিনিস করতে হবে, এই জিনিস করতে হবে না। এগুলো তোমার দরকার নাই। এগুলো মাথা ঘামানোর দরকার নাই। তুমি জাস্ট জানো যে ওরা কি করছে। যার কারণে ওরা লস করছে। যেমন আমরা বললাম যে ল্যাক অফ ডিসিপ্লিন, ঠিক আছে? ল্যাক অফ ট্রেডিং নলেজ, গ্যাম্বলিং মাইন্ডসেট, ট্রেডিং উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি ঠিক না, মার্কেট অ্যাডাপশন ঠিক না, রিস্ক মানে রিস্ক টু সঠিকভাবে মানে পিক করে না বা পেশেন্স ঠিকভাবে থাকে না। এই সমস্ত জিনিসগুলো তো তুমি জেনে নিলে, ঠিক না? এই সমস্ত তুমি এগুলো জিনিস জেনে নিলে ব্যাস এই সমস্ত জিনিসগুলো তুমি ছেড়ে দাও। অলরেডি 7% এর মধ্যে তুমি ঢুকে যাবে। 7% মানুষ কি করছে, কোন কারণে কি করছে না করছে, সেগুলো আবার নোট করার তোমার দরকার নেই যে এই করলে প্রফিট হবে, এই করলে লস হবে। জাস্ট যেগুলো 93% মানুষ করছে সেগুলো ছেড়ে দাও, অটোমেটিক 7% মধ্যে ঢুকে যাবে। বোঝা গেছে? তো এই হলো কিছু ট্রেডারের মানে কিছু কারণে ফেল হয়, সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এরপরে চলে আসছে মার্কেটের মধ্যে মানে ট্রেডিং এর মাইন্ডসেট। আমাদেরকে প্রথমে বিল্ড করতে হবে মাইন্ডসেট বা মার্কেটের মধ্যে সাইকোলজি। মাইন্ডসেট বা সাইকোলজি আমি এক সেকেন্ড আমি জিনিসটা দেখবো বার করি আমি, তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো ট্রেডিং এর মধ্যে মাইন্ডসেট এবং সাইকোলজি ডেভেলপ করা অত্যন্ত পরিমাণে জরুরি। প্রত্যেকটা জায়গাতে আমি এই সমস্ত টপিক গুলো একদম মানে সিকোয়েন্সলি রেখেছি, তার কারণ এই সমস্ত জিনিসগুলো জানা দরকার। কারণ এই সমস্ত জিনিসগুলো যখন তোমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবো, তখন তোমরা বিগিনার আছো, সেই ব্রেনে সেই জায়গাটা টাচ করবে। মানে একটা বাচ্চা শিশুর মতো সাদা পেজের মধ্যে আমি যা কিছু জিনিস লিখবো, যা কিছু জিনিস তার মাথার মধ্যে থাকবে। এবার এই সমস্ত জিনিসগুলো যদি আমি না বুঝে লাস্টের দিকে বোঝাই, তাহলে তুমি প্রপার লাস্টের দিকে বুঝালে কি হবে বলতো? তুমি প্রপার ট্রেড করতে পারছো, ট্রেড ধরতে পারছো, সাইকোলজি বুঝতে পারছো। কিন্তু লাস্টের দিকে তোমার যদি মাইন্ডসেট জিনিসটা বোঝে, তাহলে তুমি মাইন্ডসেটটা অ্যাডাপ্ট করতে পারবে না। কারণ তার আগে তোমার ওই অ্যানালাইসিস পার্টটা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তার আগে তো আমি যদি তোমাকে মার্কেটের সাইকোলজি, মার্কেটের মাইন্ডসেট কি করে থাকতে হবে, কি কারণে ঠিক রাখতে হবে, কি কি জিনিস তোমাকে মনের মধ্যে রাখতে হবে, কি কি জিনিস তোমাকে জেনের মধ্যে রাখতে হবে, কি কি জিনিস ফলো করতে হবে, সেগুলো যদি জানিয়ে দিই, তাহলে তোমার অ্যানালাইসিস করতে, ট্রেড ধরতে, ট্রেড পাঞ্চ করতে এবং প্রপার ডিসিপ্লিন হতে সুবিধা হবে। তো কি কি ভাবে মাইন্ডসেট তোমার রাখা দরকার সেই জিনিসগুলো আমাদের বলছি না। প্রথমে জানতে হবে ট্রেডিং ইজ এ বিজনেস নট এ গ্যাম্বলিং। তো ট্রেডিং কে বিজনেস এর মতো ট্রিট করতে হবে, গ্যাম্বলিং এর মতো না। আজকে আমার লস হলো, কালকে রিকভারি করবো, কোনো ব্যাপার নেই। ব্যবসাতে লস লাভ হয়। তো ট্রেডিং কে বিজনেস এর মতো ট্রেড করতে হবে। আর একটা জিনিস, প্রফিট ক্যান নট মেড বাই বেস্ট সেটআপ। তোমার প্রফিট তোমাকে বেস্ট সেটআপ বলে তোমাকে অনুমোদিত করে না। অর্থাৎ তুমি যে প্রফিট করছো এর কারণে যে তোমার ওটা সেটআপটা বেস্ট সেটা না। অ্যাকচুয়ালি সেটা তৈরি করে তোমার সাইকোলজি, তোমার ডেভেলপমেন্ট, তোমার অ্যানালাইসিস, তোমার রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসটা তোমার, এই জিনিসগুলোর কারণে তোমার প্রফিটটা জেনারেট হয়। কারণ তুমি যতই সেটআপ নিয়ে চলে আসো, তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে, তোমার মধ্যে যদি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে, তুমি কখনো প্রফিট হতে পারবে না। এই জন্য কথাটা এখানে লেখা রয়েছে যে প্রফিটস ক্যান নট বি মেড উইথ বেস্ট সেটআপ, প্রফিট অলওয়েজ মেড বাই পারফেক্ট রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পারফেক্ট সাইকোলজি উইথ মাইন্ডসেট। মানে পারফেক্ট সাইকোলজি এবং মাইন্ডসেটের সাথে তুমি যদি ট্রেড করো, তাহলে সেটাই তোমার বেস্ট সেটআপ হিসাবে গণ্য করা হয়। তুমি সেটআপ যতই নিয়ে চলে আসো না, তুমি ট্রেড করতে পারবে না যদি তোমার ট্রেডের মধ্যে নলেজ না থাকে, ট্রেডিং এর যদি পেশেন্স না থাকে, রিস্ক ম্যানেজমেন্ট তুমি যদি প্রপার ভাবে মানে না মেনটেন করে চলো। বোঝা গেছে? এবার এই জিনিসটা তোমাকে প্রথমে মাথায় ঢুকাতে হবে যে নাথিং ইজ স্টক মার্কেট ইজ 100%। মানে স্টক মার্কেট 100% না, এটা অলওয়েজ মানে গেম অফ প্রবাবলি, যেটা বলতো যে একটা প্রবাবলি আছে যে 70% অ্যাকুরেসি, 80% অ্যাকুরেসি, একটা প্রবাবলি। ঠিক আছে? এটা হলো একটা গেম অফ স্কিল, নট মানে যেটাকে বলছে মানে গেম অফ স্কিল যেটা বলছে বা প্রবাবিলিটি বলছে যে হ্যাঁ একটা প্রবাবিলি বা একটা অ্যাকুরেসি আছে। তুমি কখনোই, তার মানে 4 নম্বর পয়েন্ট যে তুমি কখনোই একটা পারফেক্ট অপরচুনিটি পাবে না, পারফেক্ট ট্রেড পাবে না যে এখানে আমি ট্রেড করে ডাইরেক্ট প্রফিট করে বেরোবো। অপরচুনিটি পারফেক্ট দেয় না, অপরচুনিটি আসে, মিস হয়ে চলে যায়। আমাদের লাইফের মধ্যে যেমন অনেক রকম অপরচুনিটি আছে, দেখে জেনে বুঝেও আমরা মিস করে ফেলি। তাহলে মার্কেটের মধ্যে আমাকে কি করে প্রফিট তৈরি করতে দিবে বলো? ঠিক আছে? তো পারফেক্ট অপরচুনিটি কোনো সময়তে পাবে না। হালকা রিস্ক নিয়ে, স্লাইট রিস্ক নিয়ে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তোমাকে ট্রেডটা করতে হবে। এই জন্য ট্রেডিং এর প্রপার ভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করাটা, টপিকটা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে মার্কেট ইজ সুপ্রিম, ইট ডাজ নট ওয়ার্ক উইথ মেক ইউ হ্যাপি। মানে কি? মার্কেট সুপ্রিম মানে তোমাকে খুশি করার জন্য মার্কেট এখানে আসেনি। তোমার ইমোশনের মার্কেট কেয়ার করে না, যে তোমার ইমোশনে কেয়ার করে না, তোমার ফাইন্যান্সিয়াল ব্যাপারে কেয়ার করে না। তোমার ইমোশন হ্যাপি হবে বা স্যাড হবে সেই জন্য মার্কেট এখানে আসে না। ঠিক আছে? তো মার্কেট তোমার ইমোশনের কোনো কেয়ার করে না, যে তোমার ধার নিয়ে এসছো, লোন নিয়ে এসছো, কি নিয়ে এসছো সেটা কিছু দেখবে না। তোমার সিচুয়েশন দেখবে না।
মার্কেট অলওয়েজ আনসার্টেনিটি। মার্কেট যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা, যে হিসাবে ইচ্ছা যেতে পারে। মার্কেট নিজেও জানে না কোন সাইডে যাবে। কারণ মার্কেট যদি জেনে নেয় তাহলে ম্যানিপুলেটিং হয়ে যাবে। জানে আমাদের মতো সকল ট্রেডার। এবার তুমি যেটা অভিরূপ বলছিলে যে আমরা কার কাছ থেকে বাই করছি সেটা যদি আমরা জেনে নিই তাহলে ম্যানিপুলেটিং হয়ে যাবে। আমরা এখানে জানতে পারছি না যে অপোজিশন পার্টি বাই করতে রাজি আছে নাকি সেল করতে রাজি আছে, কার কাছ থেকে বাই করছি বা কার কাছ থেকে সেল করছি। যদি জানাজানি এটা হয়ে যেত তাহলে কিন্তু আনসার্টেনিটি মুভটা হতো। আনসার্টেনিটি মুভ মানে কি, কেউ কাউরে জানে না যে কতটা মুভ আসবে বা কতটা উঠবে বা কতটা নামবে, কার কাছ থেকে বাই করছি বা কার কাছ থেকে সেল করছি। মার্কেট নিজেও তো জানে না কয়জনকে কোন জায়গাতে বাই করার জন্য রেডি আছে, কয়জনকে কোন জায়গাতে সেল করার জন্য রেডি আছে। এই জন্য মার্কেটকে আনসার্টেনিটি বলা হয়। কারণ প্রপার পুরোপুরি একদম আননোন পার্সনের সাথে আমরা ট্রেড করি। বোঝা গেছে? এই যে নিফটি ফিফটি বা এই যে সেন্সেক্স, এটা কারা মেনটেন করে জানো? এটা একটা থার্ড পার্টি মানে মেনটেন করে, কোম্পানি মেনটেন করে। যেমন তুমি দেখবা সেন্সেক্স, বিএসসি সেন্সেক্স, বিএসসি এর আগে এস এন্ড পি বিএসসি সেন্সেক্স লেখা থাকে। এস এন্ড পি মানে জানো? শিপ এন্ড পিওর। তো শিপ এন্ড পিওর এই কোম্পানিটা মেনটেন করে সেন্সেক্সকে, কেন? যাতে ম্যানিপুলেটিং না হয়। তো এটা একটা থার্ড পার্টি আমাদের কোম্পানি আমাদের সেন্সেক্সকে তৈরি করছে, নাকি এনএসি তৈরি করছে বা সেবি তৈরি করছে। বোঝা গেছে? এরা করতে পারবে না কারণ এখানে ক্লায়েন্ট আছে, এমপ্লয়ি আছে, তারা ডাটা লিক করে দেবে, ম্যানিপুলেটিং হয়ে যাবে। এই জন্য মার্কেট আনসার্টেনিটি, এটা আমাদের সবসময় জানতে হবে। ইমোশন ইজ দ্য হোস্ট এমনি অফ ট্রেডার্স। ইমোশন নিয়ে যখন তুমি ট্রেড করবা যে আমার টাকা দরকার বা কেন লস হলো, আমার প্রফিট জেনারেট আমাকে করতে হবে, এটা সব থেকে তোমার বড় দুশ্মন। ইমোশনকে গুলি মারো, ব্যাস তোমার দুশ্মন গায়েব। তো লসেস ইজ পার্ট অফ ট্রেড, অ্যাকসেপ্ট ইট হ্যাপিলি অ্যান্ড লার্ন ফ্রম ইট। মানে কি, লস হচ্ছে ট্রেডের মানে একটা পার্ট, বিজনেসের পার্ট। লস তো হবে, কিন্তু হ্যাঁ, তোমাকে প্রপার সে লসের পরে তোমাকে শিখতে হবে, তোমাকে জার্নাল মেনটেন করতে হবে যে কি কারণে লস হলো, কি কারণে প্রফিট হবে। ঠিক আছে, লস তো পার্ট। এবার এখানে একটা জিনিস আছে, ডু নট ফাইট এগেনস্ট দ্য মার্কেট। ঠিক আছে, মার্কেটের সাথে তুমি কখনো ফাইট করতে যেও না, কারণ মার্কেটের সাথে তুমি ফাইট করে পারবে না। মার্কেটের সাথে অ্যাকচুয়ালি ফাইট হয় না। তুমি ফাইট করো তোমাদের নিজেদের ক্যাপিটালের উপর। অর্থাৎ ফাইটটা তোমার এবং তোমার ক্যাপিটালের মধ্যে হয়। ফাইটটা মার্কেটের সাথে হয় না। মার্কেটকে কখনো চেস করতে যেও না। মার্কেটকে কখনো করতে যেও না যে আমি তাকে পার করবো, তাকে ওভার করবো। মার্কেটকে চেস করে তুমি পারবে না। বোঝা গেছে? তো এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, মার্কেটকে চেস করার দরকার নেই। মার্কেট থেকে just কিছু পরিমাণে প্রফিট আনতে পারবে। মার্কেটকে চেস করা মানে কি, তোমার দোকানকে মনে করো যে তুমি ধ্বংস করছো, তুমি দোকানকে তুমি ধ্বংস করবে যেখান থেকে রুজি বিক্রি করা তোমার জায়গা। তো মার্কেটকে চেস তুমি করতে পারবে না, তোমার ক্যাপিটালের উপর তোমার চেস মানে ঠিকঠাক আছে শোনা, তোমার ক্যাপিটালের উপর তোমার ঝগড়া হচ্ছে। ঠিক আছে, তারপরে ইমপ্রুভ করতে হবে এবং ফরগেট অ্যাবাউট রেস্ট, মানে ফরগেট করতে হবে এবং রেস্ট করতে হবে, মানে একটু মানসিক শান্তিও দরকার ট্রেনিং এ। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, ডিফাইন ইউর এক্সিট প্ল্যান বিফোর দ্য এন্ট্রি। তুমি ঢোকার আগে বেরোবার প্ল্যান করো, কোথায় ঢুকছো তার আগে বেরোবার প্ল্যান। কারণ আমরা কোনো জায়গায় যদি যাই তাহলে আগে ডেস্টিনেশন দেখি, আগে ম্যাপ দেখি কোন ট্রেনটা ধরবো, কখন ধরবো, কোন জায়গায় ধরবো, কোন জায়গা দিয়ে যাবো, কোন জায়গাতে না যাবো। কারণ আননোন একটা ডেস্টিনেশন যাচ্ছে, মার্কেটও তাই একটা আননোন ডেস্টিনেশন, মার্কেটও তাই একটা আননোন আনসার্টেনিটি মুভ করে। তো মার্কেট নিজেও জানে না যখন কোন দিকে যাবে, তাহলে আমরা কে তাকে প্রেডিক্ট করার যে মার্কেট কোন দিকে যাবে। একটা আশা বা একটা প্রবাবিলিটি আমরা রাখতে পারি। তো কোনো একটা আননোন ডেস্টিনেশনে যখন আমরা যাই তখন একটা ম্যাপ বার করি যে কোন জায়গাতে গেলে আমরা ভালো বা কি করে সে জায়গাতে পৌঁছাবো। আমরা ট্রেন দেখি, আমরা ফ্লাইট দেখি, কোন রুটে কেমন করে যাবো বা কোন রুটে কেমন করে যেতে হবে। তো কোনো জায়গাতে যদি আমি যাওয়ার আগে যদি একটা ম্যাপ দেখে আমি যাই তাহলে সেভাবে ফিরেও আসতে পারবো। মার্কেটও তাই, আমি আননোন জায়গাতে যাচ্ছি, তো আমাকে আগে বেরোবার প্ল্যান করতে হবে যে আমরা ঠিকভাবে আসতে পারবো কিনা বা ঠিকভাবে যেতে পারবো। তো ডিফাইন ইউর এক্সিট প্ল্যান বিফোর দ্য এন্ট্রি, এই জন্য এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, মার্কেট ইজ ফর বিজনেস নট ফর প্লে। বিজনেসের জন্য করো, প্লে এর জন্য না, যে হ্যাঁ ছেলা করো বাই সেল হ্যান্ড ত্যান গ্রিন রেড, নো। ঠিক আছে, ডোন্ট প্যানিক অ্যান্ড এক্সিট ফ্রম মার্কেট। প্যানিক হয়ে এক্সিট করার দরকার নেই, প্রপার স্টপ লস বা টার্গেট না হওয়া পর্যন্ত তোমাকে যাওয়া দরকার নাই। ডোন্ট ডু রিভেঞ্জ ট্রেড। রিভেঞ্জ ট্রেড করতে যাও না যে কেন লস হলো বা কেন প্রফিট হলো না, এর পরিমাণে আমাকে আবার ট্রেড করতে হবে, আমি আজকে প্রফিট করেই বেরোবো, কেন আমার লস হলো। এই যে রিভেঞ্জ, এই যে তোমার কি বলে রিভেঞ্জের বাংলাটা কি, রিভেঞ্জের বাংলাটা কি দাও? প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। এই যে প্রতিশোধ, তো প্রতিশোধ তুমি কেন নিবা? প্রতিশোধ নেওয়া মানে মার্কেটকে চেঞ্জ করা। তো প্রতিশোধ নেওয়া টোটালি যাবে না। আর নেভার রিগ্রেশন, তোমার রিগ্রেট করা যাবে না মার্কেটের মধ্যে। তোমাকে জেনে শুনে মার্কেট ট্রেড করতে হবে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। রিগ্রেশন ইমোশনের সাথে যুক্ত। তোমার রিগ্রেট তখন হবে না যখন তুমি প্রপার ভাবে কনফিডেন্স পাবে, অ্যানালাইসিস করতে পারবে। আর একটা জিনিস, ডু নট মেক অন ডেজ লস্ট মোর দেন লাস্ট ডেজ প্রফিট। মানে আজকে ততটা বেশি লস করিও না যতটা প্রিভিয়াস ডে প্রফিট করেছো। তার মানে প্রিভিয়াস ডে মনে করো 10,000 টাকা প্রফিট করেছো, তো আজকে ম্যাক্সিমাম যদি লস লাও, যাই হোক না কেন, বাইজার সিচুয়েশন যদি হোক না কেন, 10,000 এর বেশি রিস্ক তুমি নিও না। যদিও বা সেটা রিস্ক ম্যানেজমেন্ট ফলো মানে
রিস্ক ম্যানেজমেন্ট তো পড়ে না। তবুও মানুষ তো রিস্ক ম্যানেজমেন্ট এর বাইরে আমরা যেতেও পারি। তো যেতে পারি তো কতটা এক্সটেন্ড করতে পারি? ততটাই যতটা প্রিভিয়াস ডে প্রফিট করেছি। তার বেশি না। তার বেশি তুমি যদি চলে যাও তাহলে তোমার রিকভারি করতে কত পার্সেন্ট লাগবে? সেটা আমরা আলোচনা করব। রিকভারি করতে হিউজ পরিমাণে লাগবে। ঠিক আছে? মনে করো যে এখানে আমার 10,000 টাকা ক্যাপিটাল, 10,000 টাকা থেকে মনে করো যে 5,000 টাকা উড়ে গেল। তাহলে আমার রিকভারি ক্যাপিটাল কত? 50%। এবার 10,000 টাকা থেকে মনে করো 6,000 টাকা মানে উড়ে গেল। তার মানে কি? আমার পড়ে থাকলো কত? 4,000 টাকা। এবার 4,000 এর কত পার্সেন্টেজ আমাকে রিকভারি করতে হবে? বুঝতে পারছো তো? 5,000 টাকা। এবার আমি কি বলতে চাইছি ভালো করে লক্ষ্য করো। মনে করো তোমার কাছে 10,000 টাকা ক্যাপিটাল আছে। তুমি 5 কে উড়িয়ে দিলে। তার মানে কি? এই 5 কে তোমাকে কত পার্সেন্ট রিকভারি করতে হবে? 50% না, 100% তোমাকে রিকভারি করতে হবে। কারণ তুমি 5,000 তো উড়িয়ে দিলা। তোমার 10,000 থেকে কত হাজার পড়ে থাকলো? 5,000 না? তোমাকে ইনিশিয়াল ব্যালেন্সে আবার 10,000 এ পৌঁছাতে হলে তোমার কত পার্সেন্ট যেতে হবে? 100%। হিসাব আছে তো? তুমি 50% উড়িয়েছো, কিন্তু তোমাকে রিকভারির জন্য 100% করতে হচ্ছে। এই জন্য এই জায়গাতে রিস্ক ম্যানেজমেন্ট না ফলো করার কারণে মানুষের লস। তো আমাকে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে ছোট্ট রিস্ক নিয়ে প্রপার ক্যালকুলেটেড রিস্ক নিয়ে কাজ করতে হবে, যাতে আমাদের রিকভারি করার জন্য অতটা বেশি টান না হয়ে যায়। যদি টান হয়ে যায় তাহলে কিন্তু এখানে ইমোশন কাজ করবে, ইমোশন ঢুকবে। ঠিক আছে? আমার রিভেঞ্জ ঢুকবে। এই সমস্ত জিনিসগুলো বন্ধ করতে হবে। কি থেকে বন্ধ করবো? প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, যখন আমরা সেটা অ্যাডভান্সে প্রপার ভাবে শিখবো। বোঝা গেছে? এবার আমরা ট্রেডিং এর কিছু সাইকোলজি আমরা জেনে নেব হালকা কিছু। যে ওভার ট্রেডিং জিনিসটা কি? ওভার ট্রেডিং মানে কি? দিনে তোমার আমি মনে করি যে দিনে 2টা থেকে 3টে ট্রেড করা উচিত। এবার দিনে যখন তোমার কোটার বাইরে 2টা থেকে 3টের বাইরে যখন তুমি ট্রেড করতে লাগবে সেটাকে বলা ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং এ তুমি কখনো প্রফিটেবল হতে পারবে না। তুমি কথাটা লিখে নিয়ে নাও, আমি দেখো সিগনেচার করে তোমাকে দিয়ে দেবো। তার কারণ এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে যখন ট্রেড করবে। আমি একটা জিনিস বলি, তোমরা তাহলে জিনিসটা বুঝতে পারবে। তোমরা যদি কোনোদিনও ট্রেড করে থাকো লাইফে, যদি ধরে থাকো ভালো ট্রেড, তোমার প্রফিট শুধুমাত্র ফার্স্ট ট্রেডে হবে, বা ম্যাক্সিমাম সেকেন্ড ট্রেড এক্সিট মানে এক্সটেন্ড হবে। পরপর 2টা ট্রেডে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবে। 3 নম্বর ট্রেড থেকে প্রফিট বার করা খুব মুশকিল। 4 নম্বর 5 নম্বর তো প্রফিট ভুলেই যাও, খুবই কম, রেয়ার। তো ফার্স্ট ট্রেডে যে প্রফিটটা বেরোবে সেটা হলো খাঁটি প্রফিট। খাঁটি সরষের তেল বলে না, সরষেকে ভালো করে মুছড়ে যে খাঁটিটা বেরোলো। কোনো মানে কি বলতো, তুমি ঘাঁটি থেকে ডাইরেক্ট নিয়ে আসছো। তুমি কোনো ঘাঁটিতে গেলে ডাইরেক্ট সেখান থেকে নিয়ে আসছো, তো সেখান থেকে তুমি খাঁটিটা পাবে। এইবার মিডিলে যদি কোনো ব্রোকার ঢুকে যায়, মিডিলে যদি কোনো রকম মানে ব্রোকার বলতে কি, মিডিলে যদি ধরো দোকানদার ঢুকে গেল বা কোনো রকম ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঢুকে গেল, তো সে নিয়ে আনবে খাঁটিটা, কিন্তু সেখানে আরো অনেক কিছু মিক্স করে তোমাকে দিবে লুজটা। তো ফার্স্ট যে প্রফিটটা হবে সেটা তোমার খাঁটি প্রফিট। তুমি এটা লিখে নিও, মিলিয়ে নিও, যে দিনে যখনই 3টা 4টার বেশি ট্রেড করতে গেছি তখনই আমার লস হয়েছে। ওভারঅল পিএনএল তোমাকে যদি প্রফিটও দেখায়, তোমার লস তোমার ব্রোকারে খেয়ে নেবে। বোঝা গেছে? তো ওভার ট্রেডিং এ ব্রোকার লাগছে, ফালতু ব্রোকার দেওয়ার দরকার নেই। তুমি দিনে 1টা থেকে 2টোই ট্রেড করো। ফার্স্ট ট্রেডে প্রফিট হলে বেরিয়ে যাও, আমি তোমাকে এটাই সাজেস্ট করবো। কারণ সেটা হবে খাটে প্রফিট। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ট্রেড তুমি করতে যাবে, যা প্রফিট করেছিলে তা পাবে না, উড়িয়ে তোমার পকেট থেকে লস হবে। আর একটা জিনিস আমি যেটা এখানে একটা বলে দিই, এখানে মনে করো যে তুমি 100 টাকা নিয়ে ট্রেডে ঢুকলে, সেখানে 2,000 টাকা প্রফিট চলছিল, 20,000 টাকা প্রফিট চলছিল, তুমি বুক করলে না। এখানে আসছে আসছে আস্তে আস্তে তুমি 500 টাকা লিস্ট নিয়ে বসে থাকলে। এবার তোমার মনে করো যে রিস্ক নেওয়ার কথা 200 টাকা, তুমি রিস্ক নিয়ে বসে আছো 500 টাকা। কেন ভাই তুমি 500 টাকা কেন রিস্ক নিবা? তোমার রিস্কের নেওয়ার কথা ছিল তো 200 টাকা। তুমি রিস্ক কেন নিবা 500 টাকা? তুমি খেলতে এসছো এখানে? হ্যাঁ, তুমি পায়দ্রামো করছো? দেখো, জিনিসটা আমি এটা বলছি যে তুমি 500 টাকা কেন রিস্ক নেবা, নর্মাল সাইকোলজিতে একবার ভাবো। আমি তোমাকে এই জিনিসটা তোমাদের মানে রিস্ক ক্যাপাসিটি তোমাকে কিন্তু একদম জিরো করে দিই, জিরো না, কিছুটা হলেও কম করে দিচ্ছি। তুমি যদি এই জিনিসটা অ্যাপ্লাই করতে থাকো না, তাহলে দেখবে তোমার লসের হোল্ডিং এর ক্যাপাসিটিটা অনেকটাই কমে যাবে। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি এখানে তোমার রিস্ক নেওয়ার কথা ছিল 200 টাকা, তুমি 200 টাকা রিস্ক নিয়ে নিচ্ছ, ঠিক আছে? তো আর তুমি 50 টাকা রিস্ক নিবে না? অবশ্যই রিস্ক নিতে পারবে। তুমি 500 টাকা পর্যন্ত কেন গেলে ভাই? তোমার 200 টাকা রিস্ক নেওয়ার কথা ছিল, 200 টাকা যেমনই তোমার এসে লিট হয়েছে তুমি বেরিয়ে যাও, দরকার নাই। পরবর্তীতে আর 50টা টাকা দিয়ে তুমি রি এন্ট্রি করো। রি এন্ট্রিতে করলে কি হবে বলতো? একটা ফ্রেশ ট্রেড পাবা। তোমার এই ট্রেডের যা থিটা ডিকে ছিল সেটা কেটে গেল, এটা একটা ফ্রেশ ট্রেড পেলাম। মানে থিটা ডিকে আবার প্রথম থেকে শুরু, মানে কি থিটা ডিকে তুমি খুব কম পাবা এর তুলনায়।
তুমি এটা 500 টাকা পর্যন্ত হোল্ড করতে পারছো, তো তুমি আর 50 টাকা পরে লাগিয়ে রিএন্ট্রি করতে পারবে না? যদি এই জিনিসটা তুমি বুঝে নিতে পারো তাহলে ভাববো হ্যাঁ তুমি ইন্টেলিজেন্ট আছো। যদি না ধরতে পারো তাহলে ভাববো হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু এই জিনিসটা বুঝে নিতে পারলে তোমাদেরই ভালো। ভালো করে বোঝো ব্যাপারটা। তুমি 200 টাকার রিস্ক নেওয়ার কথা ছিল, তুমি রিস্ক নিয়ে নিচ্ছ 500 টাকা। আমি তোমাকে বলবো 200 টাকাতে কেটে দাও, 200 টাকাতে কেটে দাও, পরে আবার রিএন্ট্রি করো 50 টাকা। 50 টাকা মানে এক্সট্রা, মানে ব্রোকারেজ চার্জটা বলছি, ব্রোকারেজ চার্জটা তো রিস্কই তোলা, লস। তো 50 টাকা আরো এক্সট্রা দিয়ে তুমি রিএন্ট্রি করো না, তুমি এখানে থিটা ডিকোডর ফ্রেশ পাবে, ফ্রেশ একটা এন্ট্রিও পাবে, এই থিটা ডিকোডর এক্সিট হয়ে যাবে। তুমি যেখানে 500 টাকা রিস্ক নিবে বলছিল, তুমি অনেকজন বলে না যে আমার পজিশনটা কেটে যাবে যদি আমি কেটে দিত, লসটা রিকভার হবে না। কেন ভাই? তুমি আর 50 টাকা দিয়ে রিএন্ট্রি করে নাও, তুমি আর এই 50 টাকা দিয়ে রিএন্ট্রি করে নাও। তুমি এটাতে তোমাকে এই ট্রেডে কি রিকভারি করতে হবে তার কোনো মানে আছে? মানে কি আছে? মানে তো নাই না, যে এই ট্রেডে তোমাকে রিকভারি করতে হবে। তুমি পরের ট্রেডে আর 50 টাকা দিয়ে করো না রিকভারি। তোমাকে কি করতে মানা করেছে? পরের ট্রেডে করো। তুমি এই ট্রেডে কেন 500 টাকা আবার রিস্ক নিচ্ছ? ও তো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছে না। তোমার এখানে যদি পরের ট্রেড আবার রিস্ক, তুমি 50 টাকা রিস্ক নিয়ে কাজ করো, তাহলে কি হয় যে তোমার দিনে কোটা 3টা, আমার 2 নম্বর ট্রেডে আবার 50 টাকা দিয়ে রিস্ক, মানে রিস্ক নিচ্ছে, মানে কি আমার ডিসিপ্লিনটা ঠিক থাকলো, কোটাটাও ঠিক থাকলো, প্লাস আমার রিস্ক ম্যানেজমেন্টও ঠিক থাকলো। আমি 450 টাকা আরো লস, লস থেকে আমি বাঁচলাম, 450 টাকা আরো রিস্ক আমি করলাম না, রিস্ক আমি দিলাম না। বোঝা গেছে? মানে 450 টাকা আরো এক্সট্রা না দিয়ে তুমি শুধুমাত্র 50 টাকা দিয়ে আবার রিএন্ট্রি করো, ট্রেডটা কেটে দাও, তুমি ফ্রেশ এন্ট্রি পাবে, থিটা ডিকেও সেরকম কাটবে না। তো আমার কি হলো, দুটো ট্রেডের মধ্যে পড়ে গেল, মানে আমাদের ট্রেড কোটা ঠিক আছে এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্টও ঠিক আছে, কারণ 200 টাকা রিস্ক নিয়ে বলেছি, 200 টাকা মানে 200 টাকা আমি রিস্ক নিয়েছি। তো 500 টাকা রিস্ক না দেখে মাত্র আর 50 টাকা, মানে 500, মাত্র আর 50 টাকা বলছি, আমি কথাটা ভুল বলছি, মানে 500 টাকা রিস্ক না নিয়ে মাত্র 50 টাকা রিস্ক নিয়ে তুমি ওয়েটেড কেটে আবার ফ্রেশ এন্ট্রি করো। এটা হবে সব থেকে তোমার বুদ্ধিমানের কাজ। এই জিনিসটা যদি বুঝে নিতে পারো না, তুমি অনেকটাই ডেভেলপ করে ফেলেছো। এই জিনিসগুলো আমরা পুরোপুরি থিওরি আর রিস্ক ম্যানেজমেন্টের যে কনসেপ্ট থাকবে, রিস্ক ম্যানেজমেন্টে যখন আমরা টপিকে যাবো তখন এই জিনিসগুলো পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারো। হ্যাঁ আসিফ, কিছু বলছো তুমি? হ্যাঁ, আমি বলছিলাম যে পরে যে ট্রেডটা নিব, এবার আমি কিভাবে ডিসাইড করব যে পরের ট্রেডটাতে আমি কিভাবে মানে করব? মানে ডিসাইড করো মানে কি করে মানে ধরবো? হ্যাঁ, মানে কিভাবে ধরবো পরে যে ট্রেডটা আমি 50 টাকা হ্যাঁ, দিয়ে রিস্ক নিয়ে ধরবো, হ্যাঁ, পরের ট্রেডটা আমি সেটা কিভাবে ধরবো? কি করে ধরবো সেটা তো অ্যানালাইসিস এর পার্ট না, যে কোন জায়গাতে আমাকে হ্যাঁ। এন্ট্রি করতে হবে। এসএল নিয়ে বেরিয়ে যাও, এসএল নিয়ে বেরিয়ে যাও, অ্যানালাইসিস পার্টে যখন আমার এন্ট্রি মডিউল আমরা যখন পড়বো, যে জায়গাতে একদম এন্ট্রি আবার হয়ে গেছে, সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, তখন সেটা কেটে তুমি আমাকে এন্ট্রি এন্ট্রি নিয়ে নিতে হবে। মানে এন্ট্রি বা কখন ঢুকবা কখন ট্রেড নিবা সেটা তো পুরো অ্যানালাইসিস এর পার্টের উপর পড়ছে। আমি জাস্ট একটা রিস্ক ম্যানেজমেন্টের ওভারভিউ একটা বলছি। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে হিউজ কনসেপ্ট আছে, হিউজ একটা ক্লাস হবে, সে ক্লাসে তোমরা বুঝতে পারবে। বোঝা গেছে? তো তোমাকে ওভার ট্রেডিং থেকে বাঁচতে হবে। ঠিক আছে, এটা কন্ট্রোল করতে হবে। হোয়াট ইজ ফোমো? ফোমো জিনিসটা কি? ফোমো হলো ফিয়ার অফ মিসিং আউট। ইস আমার এটা মিস হয়ে গেল, ধরে নিতাম। তো ট্রেন্ডের, মানে ট্রেন্ডের সাথে সাথে আবার মানে ট্রেন্ড মানে কি বলতো, এখানে ধরলাম মনে করো যে এখান থেকে একটা ট্রেন্ড চলছে, তুমি অনেকক্ষণ পরে এসে বুঝতে পারছো যে এই ট্রেন্ডটা মিস হয়ে গেলো, তো তুমি এই জায়গাতে ঢুকে যাচ্ছ, ট্রেন্ডের সাথে সাথে ঢুকছো, মানে চলতি ট্রেনে তুমি ঢুকে যাচ্ছ। তুমি চলতি ট্রেনে যদি ঢুকো তুমি ছেঁচড়ে তো পড়বে। এই জিনিসটা ফোমোতে পড়ানোর জন্য না, যে ইস এত বড় বড় ক্যান্ডেল হয়ে গেলো, ঢুকে যায়, তাহলে প্রফিট করে বেরিয়ে যাবে। এই জিনিসটা বলি, এটা হলো ফিয়ার অফ মিসিং আউট। মিস হচ্ছে হোক না, কই মিস হচ্ছে আমরা পরবর্তীতে আবার ট্রেড ধরবো, এটাকে বলে কমো, এটাকে কন্ট্রোল করতে হবে। মিস হচ্ছে হোক, আমরা রিভার্সাল ধরবো, না তো পুল ব্যাক ধরবো, না তো রিট্রেসমেন্টে ধরবো। কোনো সময় স্পাইক ক্যান্ডেলে বা প্রপার একদম ট্রেন্ডের মধ্যে ঢুকবো না, ট্রেন্ডের আগে ঢুকবো, ট্রেন্ড কন্টিনিউশন হওয়ার আগে ঢুকবো। চলতি ট্রেনে আমরা ঢুকবো না, কারণ চলতি ট্রেনে ঢোকা মানে ছেঁচড়া পড়া। এটা 100% তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, তারপরে গ্রিড এবং ফেয়ার কে ম্যানেজ করতে হবে। গ্রিড মানে আমার বেশি লোভ থাকা দরকার, মানে লোভ রাখতে হবে না, আমার দিনের যা কোটা যা টার্গেট আমি রাখবো সেটাকে হিট হয়ে গেলে কেটে দাও। এবং ফেয়ার করলে হবে না যে আমার 500 টাকা রিস্ক নিয়েছি, 200 টাকাতে আমার ভয় লাগতে লেগেছে কেটে দিই, বা আমি 1000 টাকা টার্গেট রেখেছি, 700 টাকা প্রফিট চলছে কেটে দিই না। সেট আপে এইভাবে, এইভাবে হাত বসে, আমি দেখাতে পারছি না, ক্যামেরা দেখাচ্ছে না, এইভাবে হাত গুটিয়ে বসে যায়। যতক্ষণ না টার্গেট দিবে ততক্ষণ হটবো না, যতক্ষণ না স্টপ লস দিচ্ছিস ততক্ষণ আমি হটবো না। তবে হ্যাঁ, এটা কখন হাত বলিয়ে সঠিক হবে, যখন তুমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো, তুমি ট্রেড করছো, প্রপার টার্গেট, লজিক্যাল টার্গেট এবং লজিক্যাল স্টপ লস যখন তোমার ট্রেডের মধ্যে থাকবে, তখন হ্যাঁ তুমি হাত গুটিয়ে বুঝতে পারো। এবার বাই চান্স তোমার দ্বারা ভুল হয়ে গেছে, ট্রেড ভুলভাবে পাঞ্চ হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি হাতটা খুলে তুমি ট্রেডটাকে এক্সিট করতে, তার আগে না।
তুমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে তুমি তো ট্রেডে ঢুকবে না, অ্যানালাইসিস না করে ট্রেডে তো ঢোকার দরকার নাই। ট্রেড মিনিমাইজ করে দাও, ম্যাক্সিমাইজ করার দরকার নাই। ট্রেড একার দিন না করো তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে প্রপার ভাবে ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে। ট্রেড যে আজকে করতে হবে তার কোনো মানে নেই, যতক্ষণ আমার সেট আপে আসবে, আমার আয়ত্তে আসবে, আমার টেরিটরিতে আসবে, আমার অধীনে আসবে, ততক্ষণ আমি ট্রেড করবো না। এখন তুমি যদি মানে তোমার টেরিটরির বাইরে যে যদি তুমি ট্রেড করো তাহলে তো তুমি রিস্ক, মানে তুমি তো লস হবা। তোমার এলাকার বাইরে তুমি মানুষকে মারতে যাচ্ছ, তোমার মানুষ কি তাকে তোমাকে ছেড়ে দিবে? কখনো ছেড়ে কথা বলবে না। তো মার্কেটের মধ্যেও তাই, তোমার টেরিটরি কি, যে আমার এই সেট আপ, এই সেট আপে আমি ট্রেড নেবো। তুমি সেট আপের বাইরে যদি ট্রেড করতে চাও তাহলে তোমাকে মেরে শেষ করে দিবে, লস করবা। মানে ওই টেরিটরির মতোই, তোমার এলাকার বাইরের মানুষকে তুমি মারতে যাচ্ছ তুমি একাই মিলে, তুমি পারবা তাকে? তোমাকে মেরে আবার তোমার এলাকাতে পাঠিয়ে দিবে। বোঝা গেছে? তো ট্রেডিং এর ক্ষেত্রে সে তোমার টেরিটরি কি থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, প্রপার মার্কেটে কি করে ধরবো, এই সমস্ত জিনিসগুলো থাকবে। তো তোমার সেট আপ বা স্ট্র্যাটেজি যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি কোনো রকম ট্রেড পাঞ্চ করবে না। অর্থাৎ তোমার টেরিটরিতে এলো, তারপরে তুমি তাকে মারো, ব্যাস। তুমি মার খেলা, বুঝলা যে কেন মার খেলা, আমার শক্তি কম ছিল বা আমার কমজোরি ছিল, তখন তুমি বুঝতে পারো। কারণ টেরিটরির বাইরে গেলে তুমি একটাই কথা মনে করবে, আমি টেরিটরির বাইরে গেছিলাম বলে মার খেয়ে বাড়ি এসেছি। ঠিক আছে? তো তোমার টেরিটরির মধ্যে থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে মার্কেটের মধ্যে, কনসিস্টেন্সি মার্কেট দেখতে হবে, মার্কেটকে বুঝতে হবে। কনসিস্টেন্ট না থাকলে আজকে করলাম, 5 দিন পর আবার ট্রেড করলাম, আবার 10 দিন পর ট্রেড করলাম, 1 মাস পর ট্রেড করলাম, 2 বছর পর ট্রেড করলে, এরকম করলে কিন্তু হবে না। কনসিস্টেন্ট বেসিসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট প্রতিনিয়ত প্রত্যেক মিনিটে মার্কেট চেঞ্জ হচ্ছে। তোমাকে মার্কেটের চেঞ্জের সাথে সাথে তোমাকে অ্যাডাপ্টেশন করতে হবে। যেমন করে ওয়েদার চেঞ্জ হয়, যে আমরা শীতের টাইমে আমরা শীত বস্ত্র পরি, গরমের টাইমে গরম মানে পরি। আমরা তো শীতকে বা গরমকে কন্ট্রোল করছি না, শীত আমরাকে কন্ট্রোল করছে। তারা যা করবে আমাকে তা করতে হবে। তো মার্কেটও তাই, যে আমাকে অ্যাডাপ্টেশন মারতে হবে। মার্কেট যেমন যেমন ভাবে রিয়েক্ট করবে তেমন তেমন ভাবে আমাকে রিয়েক্ট করতে হবে। তার জন্য কনসিস্টেন্ট তোমাকে থাকতে হবে। হুট করে তুমি বাইরের দেশ থেকে এদেশে এলে, হঠাৎ ঠান্ডা দেখতে পেলে, তোমার কাছে ঠান্ডা চাদর নয়, শীত বস্ত্র নয়, তুমি কি করে সার্ভাইভ করবে? সার্ভাইভ করতে পারবে না। তোমাকে খুঁজে রাখতে হবে ইন্ডিয়াতে এখন কি ওয়েদার চলছে, ইন্ডিয়াতে এখন কেমন কি পরিস্থিতি আছে। তো সেই হিসাবে তোমাকে আগে থেকে রেডি হয়ে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ সেই জিনিসটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তোমাকে লস অ্যাকসেপ্ট করতে হবে, যে হ্যাঁ লস হলো, হলো, সেই জিনিসটা থেকে লার্নিং পেলাম, এরপর থেকে এই লসটা হবে না, এই লসের কারণে আমি জিনিসটা বুঝতে পারলাম। এটাই হলো বেস্ট ওয়ে টু অ্যাকসেপ্ট লস। মানে অ্যাকসেপ্টটা তুমি কি করে লস করবে, লস অ্যাকসেপ্ট করার একটাই উপায়, মানে একটাই একটা ওয়ে, যে তোমাকে মানতে হবে যে হ্যাঁ এই এই ভুল কারণের জন্য আমার লস হলো, এই কারণের জন্য আমি আজকে লস করেছিলাম, এই জিনিসটা আমরা ভুল করেছি। ঠিক আছে? হাউ টু অ্যানালাইজ মিস্টেক, তোমার মিস্টেককে কি করে অ্যানালাইজ করবে সেই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। যে আমার এই কারণে মিস্টেক হলো, পরবর্তী ট্রেডে আমি এই মিস্টেকটা করব না। এই মিস্টেকটাই আমি বারবার করছি, তো এই মিস্টেকটা আমি করবো না, সেখান থেকে কেটে দিব। যখনই এই মিস্টেকটা আবার করতে যাবো আমার হিট হবে, যে হ্যাঁ এই মিস্টেকটা আমি করেছিলাম, আর করবো না। তো এইভাবে অ্যানালাইজ করতে হবে যে আমার কোন কোন জায়গায় ভুল আছে, কোন কোন জায়গায় আমি ভুলভাবে ট্রেড নিয়েছি, কোন কোন জায়গায় আমি বিনা লজিক্যাল ট্রেড নিয়েছি, কোন কোন জায়গায় আমার লজিক্যাল টার্গেট ছিল না, লজিক্যাল স্টপ লস ছিল না, কেমন ভাবে ট্রেড নিয়েছি, কখন ট্রেড নিয়েছি, কত টাকায় ট্রেড নিয়েছি। এইভাবে ধীরে ধীরে অ্যানালাইজ করতে হবে কোন সময় ট্রেড নিয়েছি, কোন স্ট্র্যাটেজিতে ট্রেড নিয়েছি, এই সমস্ত জিনিসগুলোকে আমাকে অ্যানালাইজ করতে হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা, এই সমস্ত মিস্টেক গুলো যদি আমরা এভাবে অ্যানালাইজ করি, যে বাপের ভূত তো আছে নাকি, কেমন আওয়াজ করলো তো। তো ব্যাপার হলো যে আমাকে এইভাবে অ্যানালাইজ করতে হবে যে কোন জায়গাতে ভুল হলো, কোন জায়গাতে ঠিক হলো। ঠিক আছে? কখন ট্রেড নিয়েছি, কত টাকাতে ট্রেড নিয়েছি, কত টাকাতে সেরেছি, লজিক কি ছিল, সাইকোলজি কি ছিল, মার্কেটের পিছনে মানে অবস্থা কি ছিল, সমস্ত রকম জিনিসকে একটা জার্নালের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে, একটা খাতায় লিখতে হবে। সেটা হবে তোমার জার্নাল। প্রত্যেক সপ্তাহে তুমি সেটাকে রিফাইন করবে, সেই জিনিসটাকে তুমি দেখবে, সেই জিনিসটাকে বুঝবে, তাহলে তুমি অ্যানালাইজ করতে পারবে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ ক্যামেরাতে, ঠিক আছে? বলবা পিছনে কেউ আছে কিনা। ট্রেডিং জার্নাল মেনটেন করতে হবে, যে কোন জায়গাতে ভুল হচ্ছে। ট্রেডিং জার্নাল কি করে মেনটেন করতে হয় আমরা লাস্টের দিকে, অ্যাডভান্সের লাস্টের দিকে আমরা সেই জিনিসটা জেনে নিব। সাকসেসফুল ট্রেডার ক্যারেক্টার্স কি, কি কি রুলস আছে, সেই সমস্ত রুলস গুলো আমরা আহ, হুম, আলোচনা করব। বিগ প্লেয়ারের সাইকোলজি কি, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো জানবো। আর আরেকটা জিনিস, যে ফোকাস অন লং টার্ম ভিশন, লং টার্ম ভিশনের জন্য ফোকাস করো। দেখো প্রত্যেকটা ইনভেস্টর বা প্রত্যেকটা ইনভেস্টিং সেক্টরে বা কোনো কিছুতে তোমাকে কিন্তু অ্যানুয়ালি রিটার্ন মেনটেন করে, মানে অ্যানুয়ালি রিটার্ন তারা রিপ্রেজেন্ট করে। তারা বলে না যে একদিনে এত টাকা রিটার্ন, 1 সপ্তাহে এত টাকা রিটার্ন, 1 মাসে এত টাকা রিটার্ন। তারা বলে অ্যানুয়ালি রিটার্ন তুমি কত টাকা জেনারেট করেছো। অর্থাৎ তারা ব্রডার ভিউ একটা করে, অর্থাৎ তারা লং টার্ম দেখে। তো তাদের মতো তোমাকে লং টার্ম দেখতে হবে, যে তুমি মান্থলি, মিনিমাম মান্থলি বা ইয়ারলি তুমি কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারছো। তুমি তো দিনে 1000% রিটার্ন জেনারেট করতে পারবে, কিন্তু সেটা যখন মান্থলি কথা আসবে, সেটাই হবে তোমার অরিজিনাল, মানে তোমার ট্রেডারের ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে। তুমি কত ভালো ট্রেডার সেখানে সেখানে তোমার বোঝা যাবে। মানে কি বলতো, আমি এখান থেকে হয়তো 500 মিটার দৌড়িয়ে চলে যাবো 10 মিনিটের মধ্যে,
কিন্তু তোমাকে যদি 5 কিলোমিটার দৌড়িয়ে যেতে বলি তাহলে 10 মিনিটে তো যেতে পারবে না, বরং তুমি 10 কিলোমিটার যেতে পারবে কিনা তার তোমার সন্দেহ। তো তোমার মধ্যে কতটা শক্তি আছে একটা ব্রডার ভিউ দেখলে তুমি জানতে পারবে। ঠিক আছে, একটা গার্ডারের আয়ত্ত মনে করো যে এত বড়টা আয়ত্ত, একটা গার্ডারকে টানলে এত বড় হয়, কিন্তু গার্ডারটাকে টেনে তুমি যদি এত বড় রাখো তাহলে তোমার কিন্তু বলা যাবে যে তোমার ওইটুকুটা আয়ত্ত তুমি টানতে পেরেছো একদিনে, কিন্তু এতটার বেশি যখন তুমি টানতে পারবে না তখন তোমাকে বুঝতে পারবে সরি যে কত ভালো ট্রেডার। মানে ব্রডার ভিউ তোমাকে দেখতে হবে, যেটা আমি এক্সাম্পল দিলাম যে তুমি 500 মিটার হয়তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, কিন্তু 5 কিলোমিটার 10 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবে না। ইভেন এই ডাউটটা থাকবে যে তুমি 10 কিলোমিটার পৌঁছাতে পারবে কিনা। তুমি যদি পার তাহলে বলবো হ্যাঁ তুমি ভালো দৌড় মানে দৌড়াতে পারো, তুমি ভালো দৌড় প্রতিযোগিতা করতে পারো। ঠিক আছে, তো ট্রেডিংস এর কিছু রুলস রয়েছে। ঠিক আছে, সে ট্রেডিংস এর রুলস গুলো আমি একটু হালকা আলোচনা করব, তারপর তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো কাল বা পরশুর মধ্যে ইনশাল্লাহ। তো আজকের লাস্ট টপিক ছিল ট্রেডিংস এর কিছু রুলস, এগুলো আমি পিডিএফ দিয়ে দিবো, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে কি কি রুলস আমাদের মেনটেন করতে হবে, আর কিছুক্ষণের ক্লাস আমরা এন্ড করবো। তো ট্রেডিং রুলস এর মধ্যে ফার্স্ট রুলস এর মধ্যে পড়ছে যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন মিনিমাম 1:2 তোমাকে করতে হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 তোমাকে করতে হবে, অর্থাৎ 10 টাকা রিস্ক নিয়ে 20 টাকা প্রফিট তোমাকে করতে হবে, যত টাকা রিস্ক নিচ্ছ তার ডবল তোমাকে প্রফিট জেনারেট করতে হবে। টেক ম্যাক্সিমাম 3টা ট্রেড পার ডে নিতে হবে। ঠিক আছে, 3টার বেশি ট্রেড একদমই নেওয়া যাবে না, এটা আমার রেকমেন্ডেশন। পরপর দুটো ট্রেডে যদি লস হয়ে যায় ট্রেড কেটে দাও, বা পরপর দুটো প্রফিটে যদি মানে দুটোই যদি ট্রেড প্রফিট হয়ে যায় ট্রেড কেটে দাও, বা একটা প্রফিটে তুমি ট্রেড কাটতে পারো, কিন্তু 3টে পরপর তুমি যদি লস নিতে পারবে না। পরপর যেটা হিট করবে প্রফিট হোক আর লস হোক তুমি কেটে দাও। ইভেন তুমি একটা লস বা একটা প্রফিট হলে তুমি কেটে দিতে পারো। ঠিক আছে, অ্যাকসেপ্ট ওটা তো বললাম, ম্যাক্সিমাম দুটো স্টপ লস নিবা একটা দিনে। মানে অ্যাকসেপ্ট করতে হবে এসএল কে, রিভেঞ্জ করলে হবে না। অ্যাভয়েড ফোমো, ফোমো মানে কি বললাম, ফিয়ার অফ মিসিং আউট, যে ট্রেনটা চলে গেল, আমাকে এখানে ঢুকতে হতো, এই জায়গাটা আমি ঢুকে যাই, এবার ট্রেন্ডের মধ্যে মধ্যে ঢুকে যেতে তোমাকে হবে না। অর্থাৎ ফোমো জিনিসটা মিস হয়ে গেলো, এখন নিয়ে নি। এই যে হঠাৎ ধরলাম, মনে করো যে এত বড় ক্যান্ডেল হয়ে গেলো, মিস হয়ে গেলো, আবার ক্যান্ডেল হয়েছে, আবার ক্যান্ডেল হয়েছে, মিস হয়ে গেলো, এখানে তুমি ঢুকে গেলে, এই জিনিসটা করা যাবে না। এটা হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। রাইট ট্রেডিং জার্নাল, ট্রেডিং জার্নাল তোমাকে লিখতে হবে। জার্নাল মানে কি, তুমি কি ভুল করছো, কি ঠিক করছো, কতটা প্রফিট হলো, কতটা লস হলো, কেন হলো, এই সমস্ত জার্নাল তোমাকে মেনটেন করতে হবে। এবং এটা প্রত্যেক উইকে তোমাকে দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাটা ভুল ছিল, কোন জায়গাটা ঠিক ছিল, কত টাকা তুমি প্রফিট জেনারেট করতে পেরেছো, কত টাকা লস জেনারেট করতে পেরেছো, কত টাকা লস হলো, কেন হলো। তাহলে তুমি জিনিসগুলো যদি প্রপার ভাবে না লিখে রাখো তাহলে তুমি আজকে হয়তো মনে রাখবে কি কারণে লস হলো, লেসনটা আজকে পাবে, কিন্তু আজ থেকে 1 মাস পরে পাবে না, অর্থাৎ লং টার্মের জন্য তুমি পাবে না। এই জন্যই সে প্রথমেই সাইকোলজিতে বলা হয়েছিল যে তোমার লং টার্ম তোমাকে ভিশন রাখতে হবে। তোমার মাইন্ডের এমন পরিমাণে হেডেক পড়বে ট্রেডারের ক্ষেত্রে, তুমি আজকে হয়তো মনে রাখতে পারবা, কিন্তু আর আজ থেকে আর 10 দিন পরে আর তোমার সেই জিনিসটা মনে থাকবে না। কিন্তু তুমি যদি সেই জিনিসটা লেখো তাহলে 10 দিন কেন, 1 বছর 10 বছর পরও তুমি সেই জিনিসটা বুঝতে পারবে যে কোন কারণে কোন জিনিসটা তোমার লস হয়েছিল। ইভেন তুমি যে লেখছো সে লেখার সাথে মাইন্ডের একটা সম্পর্ক থাকে, সে লেখলো সে মাইন্ডে সেটা গেঁথে যায় আরো ভালো করে। ঠিক আছে, তো তুমি ট্রেডে লস নিতে পারো তোমার ক্যাপিটালের 2%, আর ম্যাক্সিমাম তুমি 5% পর্যন্ত এক্সটেন্ড করতে পারো, কিন্তু রিওয়ার্ড তোমাকে তার ডবল রাখতে হবে। 2% রিস্ক রাখতে গেলে 4% টার্গেট, আর 5% রিস্ক রাখতে গেলে 10% টার্গেট তোমাকে রাখতে হবে তোমার ট্রেডিং এর ক্যাপিটালের উপর, যে তোমার ট্রেডিং এর ক্যাপিটাল কত নিয়েছো, তোমার ট্রেড অ্যামাউন্ট কত নিয়েছো। তুমি যদি 100 টাকা ট্রেড অ্যামাউন্ট নিয়ে থাকো তাহলে ট্রেড অ্যামাউন্ট 100 টাকা নিয়ে আনলে 2% কত হচ্ছে, 2 টাকা। তো 2 টাকার বেশি রিস্ক তোমার নেওয়া যাবে না, বা 5 টাকার বেশি রিস্ক নিবে না, আর প্রফিট নিতে গেলে 4 টাকা বা 10 টাকা, দ্যাটস ইট। ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি যদি এসএল নাও তাহলে ম্যাক্সিমাম 10% এসএল নিবা, তাও এটা অনেক বলা হচ্ছে ম্যাক্সিমাইজ, মানে প্রিভিয়াস ডে, এটা তো মাথায় রাখবে যে প্রিভিয়াস ডে যতটা প্রফিট করেছে তার থেকে বেশি রিস্ক বা তার থেকে বেশি আমি লস নিব না। তো ম্যাক্সিমাম লস যেটা থাকবে, বা খুব জোর হলে তোমার 10%, তার বেশি না, কারণ 10% উড়িয়ে দেওয়া মানে কিন্তু আমাকে 20 বা 30 বা 23% আমাকে রিকভারি করতে হবে আমার ইনিশিয়াল ব্যালেন্স রাখার জন্য, যত টাকা নিয়ে আমি ট্রেড শুরু করেছিলাম। সেটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট পার্টে যাবো, অনেক ডিটেলস থিওরি রয়েছে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমরা জানবো যে মাস্ট নো বিফোর ইউ এন্ট্রি দ্য ট্রেড। ঠিক আছে, তোমাকে আগে জানতে হবে যে তোমার ট্রেডের ঢোকার আগে তোমার মার্কেটের ব্যাপারে জানতে হবে, যে মার্কেটে কোন ডাইরেকশনে তুমি ট্রেড নিচ্ছ, কোন জায়গাতে তুমি ট্রেড নিচ্ছ, কোন ডাইরেকশনে তুমি ট্রেড নিচ্ছ। অর্থাৎ তোমাকে জানতে হবে কি কারণে ট্রেড নিচ্ছ, কেন নিচ্ছ। ঠিক আছে, মাস্ট নো ইয়োর ডাইরেকশন বা মাস্ট নো ইয়োর লজিক বিহাইন্ড ইয়োর ট্রেড।
মানে তোমার ট্রেডের পিছনে তোমার লজিক জানতে হবে, কি কারণে নিচ্ছ, কোন জায়গাতে নিচ্ছ না নিচ্ছ। ঠিক আছে, এরপর আমরা ধীরে ধীরে রেগুলার ইনকাম ফ্রম স্টক মার্কেট এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে জানবো। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সমস্ত রকম রিস্ক ম্যানেজমেন্ট জিনিসগুলো জেনে নেব। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট একটা হিউজ চ্যাপ্টার, আমি জাস্ট একটু হালকা ওভারভিউ আমি তোমাকে টাচ দিলাম, যেহেতু এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা রিস্ক ম্যানেজমেন্টের টপিক হিউজ আছে, সেই রিস্ক ম্যানেজমেন্টে যখন আমরা টপিকে আসবো অ্যাডভান্সে, তখন আমরা সেটা কমপ্লিট করে নেবো। এবার আপাতত ট্রেনিং রুলস পুরোপুরি কমপ্লিট। এবার আমি তোমাকে একটা জিনিস দেখাবো, যে জার্নাল। ঠিক আছে, আমি জাস্ট এমনি মেনটেন করি জার্নাল বলতে কি, আমার নিজের জন্য একটা চ্যালেঞ্জ মানে নেওয়া ছিল অনেকদিন আগে। তো এটা খাতাটা এখানে আছে। তো এখানে আছে বলে আমার মনে পড়লো যখন পড়াচ্ছিলাম। এটার ডেট তোমার স্টার্ট হয়েছিল 17/1/2025। ঠিক আছে, এখানে তুমি দেখতে পাবে, এখানে দেখো সমস্ত কিছু ট্রেডের লজিক লেখা রয়েছে। জিনিসটা বুঝতে পারছো কিনা জানি না, বোঝা যাচ্ছে তো? আবিরূপ বা কেউ একজন বলো, রেসপন্স করো। হুম হুম। তো এই চ্যানেল, এখানে ডেটটা দেখো, 17 তারিখ। হয়তো বুঝতে পারছো না, এখানে ক্যাপিটালটা বুঝতে পারছো, 30,000। ঠিক আছে, একটু পিছনে নিয়ে যাও, তাহলে ব্লার হয়ে যাচ্ছিল না। হ্যাঁ, ভিতরে নিয়ে যে ব্লার হয়েছে, দূর থেকে হলে বুঝতে পারছো না, হয়তো বুঝতে পারছো। তিরিশ হ্যাঁ হাজার আমি বোঝা ক্যাপিটাল, যাচ্ছে, হ্যাঁ। 30,000 ক্যাপিটাল নিয়ে স্টার্ট করেছিলাম কত তারিখ, 17 তারিখ। এখানে পুরোপুরি লজিক লেখা রয়েছে প্রত্যেকটা ট্রেডের। ঠিক আছে, আমার 10 দিনের এটা চ্যালেঞ্জ ছিল। এবার 10 দিনে মানে দুদিন তো বন্ধ থাকে। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে 10 ডেজ, এখানে 10 ডেজ লেখা রয়েছে। ঠিক আছে, হুম আমি গ্রুপে এটা পাঠাচ্ছি, একবার দেখেন, দেখে নিও, পুরোটা না পাঠাবেন। ঠিক আছে, তো এখানে ডেটটা কি লেখা আছে, 10 দিনের ডেটটা কি লেখা আছে, 30/1। শুরু করেছিলাম কত, 17/1, এখানে লেখা রয়েছে 30/1। ঠিক আছে, আমার ক্যাপিটাল এর প্রফিট কত হয়েছে 10 দিনে, এক লাখ বোঝা যাচ্ছে। তেরাশি 1,83,000 টাকা। যাই হোক, বুঝতে পারছো না, 30,000 থেকে 1,83,000 টাকা। পুরো জার্নাল এখানে মেনটেন করা আছে, কোন কারণে ট্রেড নিয়েছি, কত পার্সেন্ট হোল্ড করেছি, কোথায় টার্গেট ছিল, কোথায় মানে স্টপ লস ছিল, কোন জায়গাতে ভুল করেছি, কটা করে ট্রেড নিয়েছি। তো আমি এটার একটা ছবি তুলে আমি পাঠাচ্ছি গ্রুপে, যাতে তোমরা ট্রেডের মধ্যে কনফিডেন্স পাও, যে জার্নালটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটেড রিস্ক এবং ক্যালকুলেটেড টার্গেট এবং পেশেন্স, এবং কোন কোন কারণে তুমি ট্রেডটা নিয়েছো, কোন কোন কারণে ট্রেডটা ছেড়েছো, কত টাকাতে এন্ট্রি নিয়েছো, কত টাকাতে ছেড়েছো, কোন সেগমেন্টে কোন সিম্বলে ট্রেড করেছো, এগুলো মেনটেন করা কতটা জরুরি, তা তোমরা বুঝতে পারবে। আমার 1 বছর আগে 17ই জানুয়ারিতে আমরা এই জার্নালটা মেনটেন করেছি। মানে এর আগে অনেক জার্নাল আছে, আমি জাস্ট এটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজেকে, যে আমি জিনিসটা করবো। ঠিক আছে, তো 10 দিনে আলহামদুলিল্লাহ 30 থেকে 1,83,000 টাকা পুরোপুরি এখানে মেনটেন করা আছে, যে আমি কোন সময়ে কত টাকাতে কোন ইনস্ট্রুমেন্টে আমি ট্রেড নিয়েছি, এবং সেখানে কোন কোন ট্রেডে প্রফিট করেছি, কোন কোন ট্রেডে লস করেছি, এবং সেটা কি কারণে লস করেছি এবং কি কারণে প্রফিট করেছি, সেটা পুরোটাই লেখা রয়েছে। পুরো জিনিসটা আমি দেখাতে পারছি না, জাস্ট ডেট ওয়াইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যে এই ডেটে এত টাকা ক্যাপিটাল ছিল, আর লাস্টের ডেট 10 দিনে এই ডেটে এত টাকা ক্যাপিটাল হলো। একটা দুটো হয়তো ট্রেডের লজিক দেখিয়ে দেবো, সেই জিনিসটা দেখে তুমি বুঝতে পারবে। তো দ্যাটস ইট, আমি এই জিনিসটা দেখালাম এবং দেখাবো, তার কারণ যাতে তোমাদের ট্রেডের মধ্যে কনফিডেন্স আছে, যে জার্নাল মেনটেন করা এতটা কেন ইম্পর্টেন্ট, এবং রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট করা কেন এতটা মানে জরুরি। কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, রুলস, সাইকোলজি এবং মাইন্ডসেট সবকিছুকে একত্রে জোগাড় করে তুমি যদি অ্যানালাইসিস করে যদি পুট করতে পারো মার্কেটের মধ্যে, তাহলে এরকম পরিমাণ কেন, আমি যে রেজাল্টটা দেখালাম এর থেকেও বেশি পরিমাণে তোমরা রিটার্ন বা রেজাল্ট জেনারেট করতে পারবে। মানে যখন সাইকোলজি, মাইন্ডসেট, কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, রুল সমস্ত কিছুকে এক জায়গাতে করে নেবা, উইথ তোমার প্রপার 100% এফোর্ট দেওয়া, যখন অ্যানালাইসিস করে যখন তুমি ট্রেড পাঞ্চ করবা, এরকম একটা রেজাল্ট, ইভেন এর থেকে একটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবা, এই আশাটা আমি তোমাদের কাছে রাখছি। সেটা আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখবো। তো দ্যাটস ইট, আজকে এতটাই ক্লাস। এবার তোমাদের সাথে একটু কথা বলবো, যে কার কি কোন জায়গাতে ডাউট আছে, সেই জিনিসটা অবশ্যই তুমি আমাকে এখনই বলো, ডাউট ক্লিয়ার করে দাও। আবিরু, বলো। হুম। আমার একটা কথা আমি ভাবছিলাম, এই যে তুমি যে লসের কথাটা বললে, এটা আমি নিজে রিলেট করতে পেরেছি। মানে 2024 সালে যখন আমি মানে রিস্ক ম্যানেজমেন্ট না নিয়ে সব জাস্ট ট্রাই করেছিলাম অপশনে, এখন তো হুম, করি না, আমি ট্রেড ফেড নিই না। তখন আমি ভাবতাম যে 500, এই যে বললে যে 500 জায়গা তুমি ডবল 250 লস নাও, বা একবার 200 করে বা পরের বার 50 করে সেকেন্ড ট্রেডে। মানে আমি ওটা সাইকোলজি ভাবতাম যে 500তে মানে 200 আমার লস হচ্ছে, আমি যদি আরেকটু হোল্ড করি মার্কেট এখান এবার ঘুরে যাবে, এবার রিভার্স হবে, এরকম করে করে লস হয়ে যেত আমার।
মানে এটাই প্রবলেম হতো তখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আজকের ক্লাসে কোনো ডাউট? আস্তে, আস্তে ডেভেলপ সবকিছু ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আজকের ক্লাসে ডাউট বলতে আরেকটা আমার আছে। এখানে যে আমি বলছি মার্কেটে অপারেটর ছাড়াও তো মার্কেট নরমাল ট্র্যাপ কি করে? না শুধু অপারেটর ট্র্যাপ করে? না দেখো, অপারেটর বেশি ট্র্যাপ করে। এমন না যে নরমাল মানুষ ট্র্যাপ হয় না, মানে অ্যাকচুয়ালি আমাদের রিটেলারকে অপারেটররাই ট্র্যাপ করে। আমরা রিটেলাররা ট্র্যাপ করতে পারবো না, কারণ আমাদের রিটেলারের ডাটা রিটেলারের কাছে থাকে না, কিন্তু অপারেটরের কাছে থাকে, যে কোন জায়গাতে অর্ডার পড়ে রয়েছে। বোঝা গেছে? আমরা তো পুরো হুম। আননোন ভাবে ট্রেড করছি না। আর এই যে সাইড ওয়েজ যেটা হচ্ছে এটা কি মার্কেটের নরমাল রুল না অপারেটরও হাত আছে এতে? সাইডওয়েজ, হ্যাঁ? যেটা সাইডওয়েজ চলছে তো, হুম, না হুম। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দিন অপারেটর ঢুকে না। তো সাইডওয়েজ চলার মানে হলো এটাই যে আমরা রিটেলাররাই ট্রেড করছি। রিটেলাররা তো অত দম নয় যে হাই পরিমাণে ভলাটাইল শুরু করে দেবো। এই জন্য সাইডওয়েজ চলে, যে সেখান থেকে হয় ইন্টারেস্টেড নাই এখন অপারেটর ঢুকতে, বা অপারেটর হয়তো এখন ট্রেড করবে না, সে রেখে দিয়েছে। আরেকটা যেটা বললে ওই যে সেটআপের উপর বিশ্বাস রাখতে হবে যে টার্গেট হলো টার্গেট, এসএল হলো এসএল। তো এবার হচ্ছে আমি ধরো 20 তে বাই করেছি। আমার এসএল থাকবে হয়তো 15 তে। ঠিক আছে? আর আমার টার্গেট রাখা হয়েছে 30 বা 35। তো এবার হচ্ছে 20 তে বাই করার পরে হয়তো আ ট্রেডটা আমার ফেভারে গিয়ে 24 বা 25 হয়েছে। তাহলে কি আমি এসএলটাকে কষ্ট করে দেবো? না আরেকটু উপরে তুলে দেবো 22 এ গিয়ে? দেখো তুমি যেটা বললে যে 20 টাকা তুমি এন্ট্রি নিয়েছো না 20 টাকা লসে রেখেছো। ৳20 এন্ট্রি বাই করেছি আর ৳15 লসে রেখেছি আমি। হ্যাঁ, মানে মানে 15 প্রাইজে। 5 টাকা লস নিচ্ছ। হ্যাঁ, এবার তোমার প্রাইস বেড়ে 30 টাকা হলো নাকি? ৳30 চ ৳25 চলছে বা 30, ধর ৳30 চলছে। 40 অব্দি টার্গেট আছে, 30 এ যাচ্ছে মার্কেট। হ্যাঁ, 30-40 অব্দি যদি তোমার টার্গেট থাকে তুমি সেটা ফ্রি ফ্রি ট্রেড করে নিতে পারো, কষ্ট আনতে পারো। হুম, অথবা স্টপ লস ট্রেডিং এরও আমাদের কনসেপ্ট আছে, যে স্টপ লস কি করে ট্রেড করবো, কোন জায়গাতে ট্রেড করবো, যেখানে সেখানে করলে তো হবে না, ফাটাফাট 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 করে স্টপ লস হিট হবে। তো স্টপ লস ট্রেল করতে পারো, তবে কষ্ট বা ফ্রি ট্রেড করা বেস্ট বেস্ট হবে বিগিনারের জন্য। হুম। আর কোনো? একটা ছিল ওটা এর বাইরে। এর বাইরে বলতে গেলে বলছি যে অপশন এ যে ধরো কল সাইডে যে বাই করতে হয়। অপশনে কল সাইডেতে এট দ্য মানি, আউট অফ দ্য মানি আর ইন দ্য মানি থাকে। তো ইন দ্য মানি নিয়ে এলে ইন দ্য মানি তো অনেকগুলো অপশন থাকে। নিচ থেকে উপরে উঠতে চায় কল সাইডে। তো আমি বলছি সবার হাইয়েস্ট এ যদি কেউ ইন দ্য মানি নেয়, এই এক্সাম্পল বলছি। তাহলে সে কতটা প্রফিট করবে, কতটা লস করবে? মানে ডিপ আইটিএম যদি নাই। হ্যাঁ, ধরো আ যেখানে প্রাইস চলছে এখন কারেন্ট তার উপরের নিচের দাগে তো এট দ্য মানি হচ্ছে। হুম, কল সাইডের কথা বলছি। মানে হুম, সবসময়। হুম। তারপরে ওপরে গেলে ওপরে যত যেতে পারবে তত মানে আইটিএম বাড়তে থাকছে কল সাইডে। আইটিএম এ ঢুকবে। হুম, হ্যাঁ, মানে প্রিমিয়াম হাই হচ্ছে। হাই হচ্ছে। হ্যাঁ, এবার ধরো আমি ১০০ আইটিএম এর মধ্যে ৪ টে জায়গা দেখাচ্ছে আমাকে। ৳১০০, ৳২০০, ৳৩০০, ৳৪০০। হুম, এবার আমি ৳৪০০ মানে একদম শেষ অপশন আইটিএম নিলাম আপাতত। ৪ নম্বর আইটিএমটা নিলাম। হুম। তাহলে প্রফিট কি আইটিএম ওটা নিলে কি বেশি হবে? বা লস কি কম হবে, এরকম ব্যাপার আছে? না দেখো, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রফিট এবং লস আমাদের ডেল্টার উপর। ডেল্টা সেখানে 100%। তার মানে কি? ডেল্টা 100% মানে বুঝতে পারছো তো, যে কোনো ইন্ডেক্সের ভ্যালু যদি 100 পয়েন্ট মুভ করে, ডেল্টাও মানে 100% মুভ করে দেবে। মানে আমাদের ধরলাও 100% ফল করে গেল নিফটি বা সামথিং কোনো কিছু, তো আমাদের হুম, অপশনের প্রিমিয়ামের দামও কিন্তু 100 টাকা পড়ে যাবে, কারণ ডেল্টাও 1 আছে। ঠিক আছে? হুম, এবার হুম, কি হয়, আইটিএম এ যে আমাদের প্রফিট হয়, তবে সেটা স্লো হয়ে যায়, প্রিমিয়ামের দাম ধীরে 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 বাড়ে, বা ধীরে 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 কম। ঠিক আছে? হুম। এই কারণে। উত্তরটা কি সঠিক পেলে? হ্যাঁ, আমি পেয়েছি। এবারে বলছি যে আইটিএম আমার ৪ টে আছে। এট দ্য মানির উপরে আইটিএম ৪ টে আছে। যে বললাম ১০০, ২০০, ৩০০, ৪০০। হুম। মানে ৪ টে প্রিমিয়াম। যত উপরে যাবে তত প্রিমিয়াম দিয়ে আমাকে বেশি পে করতে হবে ভাই। হ্যাঁ, পে করতে হবে। তো আমি ধরো প্রচুর বেশি প্রিমিয়াম দিয়ে পে করে দিলাম, কথার কথা। হুম। তাহলে আমার কি লসে, মানে নরমাল যে ৳১০০ যে আইটেমটা নিলে আমার যেটা লস হয়ে যেত একটুখানি মুভ করলে ৳১০০, তাহলে সেই আমি যদি ৳২০০ বা ৳৩০০ আইটেম নিই, তাহলে সেই লসটা কি আমার ৳১০০ টার জায়গায় ৳৪০, ৳৫০ এরকম দেখাবে? বুঝতে পারলাম না তোমার সঠিকটা। তুমি ৪ নম্বর আইটিএম টা নিলে ৪০০ আমি টাকা আমি দিয়ে। ভালো করে বলছি। এটিএম এর ওপরে ধরো ৪ টে আমি উপর দিকে যাচ্ছি। যত হুম, উপরে যাবো তত আমার আইটেম প্রিমিয়াম বেশি পে করতে হবে, বাই করতে হ্যাঁ, হবে আমাকে। হুম।
চারশো প্রথম টাকাটা বাই করলে কেন? প্রথম আইটেম স্টার্ট হচ্ছে 100, তারপর এটা উপরে গেলে 200, তারপরে উপরে গেলে 300, তারপরে গেলে 400। হুম ঠিক আছে? হুম সবাই তুমি নরমাল কিনে নেবে, এটা নরমাল রিটেলার কে নেয় 100 টাকা নেবে, বা হুম এটিএম বাই করবে, বা হুম আইটেম করতে গেলে 100 টাকার উপরে নেবে এক হুম নম্বর দামটা। হুম তো আমি ধরো কথার কথা এক্সাম্পল বলছি, আমি প্রথম আইটেম না করে থার্ড আইটেম করলাম, মানে ওপর থেকে আরো বেশি প্রিমিয়াম দিয়ে পে করলাম, 300 টাকাতে বাই করলাম 300 টাকার আইটেমটা। তাহলে আমার তুমি যদি ধরো আইটিএম, আমি ভার্সেস তুমি বলছি, আমি 300 টাকা দিয়ে বাই করেছি প্রিমিয়াম দিয়ে, তুমি 100 টাকা প্রিমিয়াম বাই করেছো আইটিএম, হুম দুজনেই আইটিএম বাই করেছি, কিন্তু হুম তুমি মার্কেট সেম জায়গায় এন্ট্রি করেছি। হুম তোমার যদি নরমাল 100 টাকা বা 200 টাকা লস হয়, কথার কথা একটুখানি মার্কেট মুভ হলো 2 টাকা 3 টাকা 4 টাকা, তোমার 200 টাকা লস দেখাচ্ছে বা 150 টাকা লস দেখাচ্ছে, তাহলে আমার কি 200 টাকা ধরলাম, তোমার 200 টাকা লস দেখাচ্ছে, তাহলে আমার কি, আমি যেহেতু তোমার থেকে বেশি হাই প্রিমিয়াম পে করছি, তাহলে লস কি আমার কম দেখাবে? না, সেটা ডিপেন্ড করে তোমার থিটার উপর, এক্সপায়ারির উপর। মানে কি, তোমার এটিএম এর থেকে তোমার দূরত্বটা কতটা আছে, ঠিক আছে? এবার হুম মনে করো যে তোমার থিটা বেশি আছে, এবার আইটিএম এ থিটা স্লাইটলি তোমার বেশি থাকে, ঠিক আছে? এবার আমার হুম যদি 40 টাকা লস দেখায়, তাহলে এর মানে এটা না যে তোমারও 40 টাকা লস দেখাবে। বোঝা গেল? হুম হুম তোমার হুম, এটাই সেখানে বলছি। 60 টাকাও লস দেখাতে পারে, আবার 30 টাকাও লস দেখাতে পারে, কারণ তোমার অপশনের স্ট্রাইক প্রাইসটা আলাদা, ডেল্টা আলাদা, থিটা আলাদা, তোমার হুম ইম্প্যাক্টটা পড়বে আলাদা। কিন্তু আমার ডেল্টা আলাদা, আমার থিটা আলাদা, আমার কিন্তু ফ্ল্যাকচুয়েশন বেশি হবে। আমার যে হারে লস হবে তোমার কিন্তু হুম হবে না, আমার যে হারে প্রফিট হবে তোমার কিন্তু সে হারে হবে না। তার কারণ থিটা এবং ডেল্টা। হ্যাঁ, এবার তাহলে লসটা অতটা ডিকেট অত হবে না, এটাই বলছো তাই তো, হ্যাঁ হ্যাঁ যত বেশি হ্যাঁ না প্রিমিয়াম হ্যাঁ, দিয়ে পে অতটা করলে? হবে না, অতটা হবে না। মানে মিলি সেকেন্ডের মধ্যে ফ্লাকচুয়েশন হবে না তো? না, মিলি সেকেন্ডের মধ্যে হবে না, মিলি সেকেন্ডের মধ্যে যেমন এটিএম এ হয় বা ওটিএম এ হয় ওরকম হবে না, ওরকম দেখতে পাবে না। হুম হুম। তাহলে প্রফিটটা কার হবে হিসেব মতো? হিসাব মতো প্রফিটটা কার হবে বলতে, তুমি যদি ঠিক ডাইরেকশনে নাও তোমার হবে। হ্যাঁ, মানে আমি বলছি তোমার আর আমার সেটআপ ধরো একই, একই হুবহু সেট আপ। সেম, হ্যাঁ সেম একই সেট আপ, জায়গায় বাই করেছি, সেম জায়গায় টার্গেট রেখেছি। সেম জায়গাতে টার্গেট করেছি। তুমি হ্যাঁ, আইটিএম নিলা, টার্গেটে হিট হয়েছে। আমি এটিএম নিলাম, তুমি হুম আইটিএম নিলা, আমি এটিএম নিলাম, সেম জায়গাতে বাই করছি, সেম জায়গাতে টার্গেট রেখেছি, হুম ঠিক হুম আছে? এবার তোমার ডেল্টা আছে কত, 0.9, আমার ডেল্টা আছে কত, 0.5। মানে নিফটি ধরলো 100 পয়েন্টে দুজনের টার্গেট রেখেছি, আমার হুম 100 পয়েন্ট মুভ করলো, তাহলে আমি হুম। কত প্রফিট পাবো, 50 টাকা। তুমি কিন্তু তুমি কত প্রফিট পাবা, 90 টাকা। 90 টাকা। মানে তোমার প্রফিটটা বেশি হবে। আর হিসেব মতো লসও কম হবে তোমার থেকে আমার তাহলে। অবশ্যই লস কম হবে, হুম কারণ কি তুমি অলরেডি ইন দা মানির মধ্যে আছো, মানে প্রফিটের মধ্যে আছো, তুমি যে জিনিসটা অ্যাজাম্পশন করছো সেই জিনিসটার মধ্যে তুমি আছো, কিন্তু আমি সেই জিনিসটার মধ্যে নেই, আমি জিনিসটা প্রেডিক্ট হ্যাঁ হ্যাঁ। করছি। বুঝতে পেরেছো? হুম। আর কোনো প্রশ্ন? না, আর কিছু না। আচ্ছা রাজা। বলছি এই টার্ম গুলো তো সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, থিটা, ডেল্টা, আইটিএম, ওটিএম। হ্যাঁ, কি একটু ভালো করে বলুন। যে টার্ম গুলো বলছে না হুম অভিরূপ, হুম আপনি বললেন থিটা, ডেল্টা, আইটিএম, ওটিএম, এই টার্ম গুলো সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই, হ্যাঁ, আমি তাই এটা বলছি। আউট অফ টপিক বলেছে, ও জিজ্ঞেস করেছে, ওখানে আর যাইনি, আমরা অপশনে পড়বো বেসিক্স থেকে অ্যাডভান্স। আচ্ছা, মানে ওই কথাগুলো টপিকে, ঘুরিয়ে ফেলছি যে মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ মাথার উপর দিয়ে যাবে, ওই জিনিসটা জানি না। আবিরকে জিজ্ঞেস করে টপিকের মধ্যে ছিল, আবির তুমি বলো তো। আমি তো প্রথমেই বলে দিলাম যে এর বাইরে বলছি আমি। হ্যাঁ এর বাইরে, ওটা টপিকের মধ্যে ছিল না, আমরা আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। শাহবাজ, আসিফ, কিছু? না। আসিফ? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর রাজা তোমার কোনো রকম আর কোনো ডাউট আদার্স আজকের টপিক নিয়ে কোনো? না, খুব একটা নেই তো বলছি। হুম যে ব্রোকার গুলো আছে, হুম যেগুলোতে ট্রেড করে দেখতে পাই, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আরো আপস্টক, হ্যাঁ হ্যাঁ। তো এদের মধ্যে কোনটা বেস্ট? এদের মধ্যে ধরো বেস্ট ব্রোকার তুমি যদি বলো, তাহলে ডিসকাউন্ট ব্রোকার মধ্যে যেও না তুমি, অ্যাজ এ কাইট ইউজ করতে পারো, যেগুলো পুরোনো কোম্পানি, যেটা জিরোদা বলছি, বা হয়তো তুমি ধান ইউজ করতে পারো, বা গ্রো ইউজ করতে পারো। কোনো ডিসকাউন্ট ব্রোকারে যে লাভ নাই, লাইক অনেক রকম ব্রোকার আছে, নাম নিচ্ছি না,
ডিসকাউন্ট ব্রোকারেজ লাভ নেই। সেই 50 টাকা 60 টাকা বা 10 টাকা 20 টাকা বেশি, মানে 50 টাকা 60 টাকা ব্রোকারেজ রেট অসুবিধা নাই, মানে আদার্স ব্রোকারের থেকে 20 টাকা বেশি নিবে এই জিরোধা বা ধান বা সাইটাইতে যাওয়ার দরকার নেই, সব নতুন প্ল্যাটফর্ম যাওয়ার দরকার নেই। তোমাকে সব থেকে একদম ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম তোমাকে বলে দেবো জিরোধা। জিরোধা ইউজ করো, সব থেকে স্মুথলি আর খুব সুন্দর ইন্টারফেস, সব থেকে বেস্ট। প্রচন্ড স্মুথ জিরোদা। প্রচন্ড স্মুথ, প্রচন্ড মানে প্রচন্ড ভালো একটা পুরনো পুরানো রেপুটেড কোম্পানি। তুমি ওটা কাইট ইউজ করতে পারো। আর ধান তুমি চার্ট দেখার জন্য ইউজ করবে, বা ল্যাপটপে তুমি যদি ট্রেড করো, তাহলে তুমি ধান ইউজ করবে। ঠিক আছে, তুমি কাইটও ইউজ করতে পারো অ্যাজ এ ব্রোকার, কিন্তু ল্যাপটপ তো কেউ আর পাঞ্চ করে না। তো তুমি মোবাইলের জন্য একদম নিঃসন্দেহে জিরোধার দিকে যাও, আর চার্ট দেখো ধানের মধ্যে, ব্যাস। আর কোনো দিকে কোনো কোটাক সাই পাই হ্যান ত্যান কোনো কিছু দেখার দরকার নাই। সব থেকে সুন্দর প্ল্যাটফর্ম হলো কাইট, যেটা জিরোধা বলছে, বা তুমি গ্রো ইউজ করতে পারো অ্যাজ এ বিগিনার। গ্রোতে কি এসএল লাগানো যায় মানে ডাইরেক্ট সিস্টেমে? হ্যাঁ, সব ধানের মতো, ডাইরেক্ট স্টপ লস আর টার্গেট ফাইট। না ধানের মতো যেমন ডাইরেক্ট দেখা যায় সিস্টেমে? হ্যাঁ, না, তুমি 950 যেটা এখন নতুন রিলিজ করেছে সেটা দেখা যায় সিস্টেমে। ওটা পিসি লাগবে, মোবাইলে দেখতে পাবো না। হুম হুম হুম। মানে ওটাতে আমি দেখলাম আলাদা করে সাইন আপ করতে হবে আবার। হ্যাঁ, মানে ওটা লগ ইন করলেই হয়ে যাবে, তোমার আলাদা করে সাইন আপ করতে হবে না। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্টটা কি আজকে একটু বলে দেবে নাকি, যে কত পার্সেন্ট লাগবে না না লস? না 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 না, রিস্ক ম্যানেজমেন্ট টোটালি স্টার্ট করা যাবে না। রিস্ক ম্যানেজমেন্ট হলে বাকিরা একদম মাথার উপর দিয়ে যাবে। আর রিস্ক ম্যানেজমেন্ট এই ছোট্ট আর কোনো মানে টপিক না। রিস্ক ম্যানেজমেন্ট বুঝতে হলে আমাদের অনেক কিছু জিনিস আগে বুঝতে হবে। হুম হুম। বুঝতে পারলাম, রিস্ক ম্যানেজমেন্ট প্রপার বড় থিওরি, আর সেটা অ্যাডভান্স এর মধ্যে আছে। আগে আমরা আগে বেসিক্সটা কমপ্লিট করি, কিছুটা ক্লাস লাগবে, তারপরে আমরা অ্যাডভান্সে ঢুকে যাবো। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এন্ড করি। কেমন লাগলো আজকের ক্লাস একটু সবাই বলে দাও। ভালোই লেগেছে আমার। খুব ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, ইয়ে ক্যান্ডেল রিড ফিট এগুলো কবে থেকে কি স্টার্ট হবে? হ্যাঁ, ক্যান্ডেল শুরু করবো এই তোমার নেক্সট ক্লাস কবে আছে জানো? দেখতে হবে। একটু শুক্রবার একটা গ্রুপে আছে, রবিবার একটা আছে জানি, দেখো। মাঝে কিছু আছে কিনা দেখি। কালকেই আছে, কালকে? কালকেই আছে একটা আবার, কালকে শুক্রবার আর হ্যাঁ, রবিবার। কালকে আছে। তো আমি জিনিসটা দেখিনি। তুমি কি বললা বিরূপ, কোন জিনিসটা শুরু করার কথা? ওই ক্যান্ডেলের ওপরে। হ্যাঁ, ক্যান্ডেল ঢুকে যাবো আগামী 1-2টা ক্লাসের মধ্যেই। আমার পুরো রোড ম্যাপ এখানে রেডি আছে, কোনো চাপের কোনো কারণে একটা কিছু সিকোয়েন্স মিস হবে না। হুম ঠিক আছে, কাল পরশুর মধ্যে আমরা ইনশাল্লাহ ক্যান্ডেলের মধ্যে ঢুকে যাবো, ক্যান্ডেলের কাহিনী পড়বো। সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা স্ট্রেন্থ, সাইকোলজি এবং মার্কেটের বিহেভিয়ার আমরা জানতে শুরু করবো। তো ঠিক আছে, আমারও ল্যাপটপের চার্জ গায়েব, হুম। কাছাকাছি 6% আর চার্জ রয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ। দেখা করছি কালকে ইনশাল্লাহ সেম লাইভে 11টার সময়। তোমরা সবাই এসো। হুম, গুড নাইট। গুড নাইট।